আমাদের ইয়াতে আছে হচ্ছে স্ক্যাবিজ, এক্সিমা, টিনিয়াসিস, একনি ভালগারিস, গনোরিয়া, সিফিলিস, এইডস, এই কটা ডিজিজ আছে। স্কিন অ্যান্ড ভেনারেল ডিজিজ, হ্যাঁ, স্কিন অ্যান্ড ভেনারেল ডিজিজ হিসেবে এই কটা টপিকস আছে। প্রথমে আমরা স্ক্যাবিজ দিয়ে শুরু করি, ঠিক আছে? স্ক্যাবিজ, এটা ভিতরে পকেটে রাখি, তাই আচ্ছা। আজকে আমাদের টপিক হচ্ছে প্রথমে স্ক্যাবিজ, হ্যাঁ, স্ক্যাবিজ, ঠিক আছে? হ্যাঁ, স্ক্যাবিজের বাংলা যদি আমরা করি খোসপাঁচড়া বলা যেতে পারে, ঠিক আছে? খোসপাঁচড়া। দেখবেন ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে যারা হচ্ছে একসাথে অনেকগুলো বাচ্চা থাকে যেসব জায়গায়, এতিমখানা হইতে পারে, মাদ্রাসা হইতে পারে, স্কুল কলেজ হইতে পারে, যেখানে আবাসিক ইয়ে আছে, ওইখানে যখন অনেক ছাত্রছাত্রী একসাথে থাকে, এটা একটা কন্টাজিয়াস ডিজিজ, মানে ছোঁয়াচে রোগ, ঠিক আছে? এটা কী ডিজিজ? ছোঁয়াচে বা কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে হচ্ছে, মানে কারণ আপনার আছে, আপনার সাথে আমি হাত মিলালাম বা হচ্ছে সংস্পর্শে আসলাম, আমারও হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কন্টাজিয়াস বা ছোঁয়াচে। এই রোগটা হলে দেখা যায় যে সারা গায়ে গুটি 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 ওঠে, হ্যাঁ, ঘামাচির মতো ছোট ছোট গুটি উঠে। সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে এই যে আঙুলের ফাঁকে, তারপরে হচ্ছে হাতে, মুখে, পিঠে, বুকে, যে কোনো জায়গায় হতে পারে। নর্মালি দেখবেন আঙুলের ফাঁকে আছে কিনা, এটা একটা মানে এটা একটা মেইন সাইন এটার, হ্যাঁ, বা সাইন বা সিমটম বলা যায়। যদি আঙুলের ফাঁকে থাকে তাহলে বুঝতে হবে যে এটা স্ক্যাবিজেরই প্রবলেম। নর্মালি এটার মতো আরেকটা ডিজিজ আছে, ছোট্ট বাচ্চাদের হয়, সেটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। সেটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এখানেও এই সমস্যাটা থাকবে, তবে এইটা থেকে এইটা আলাদা করবেন কিভাবে, স্ক্যাবিজ আলাদা করবেন কিভাবে? এটা একেবারে ছোট বাচ্চাদের হবে স্ক্যাবিজ, ছোটদেরও হতে পারে, 2-3 মাসে বাচ্চাদেরও স্ক্যাবিজ হতে পারে, আবার বড় বাচ্চাদেরও হবে। এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা সাধারণত বড় মানুষের হয় না। আমরাও কিন্তু এটার ইনফেকশন আমাদের বডিতেও থাকতে পারে, জীবাণু, কিন্তু আমরা এটা দ্বারা আক্রান্ত হব না, কারণ এটা আমরা সহজেই ট্রিট করে ফেলতে পারি আমাদের বডি। স্ক্যাবিজটা হয় মূলত এইটার যে জীবাণু, এই দুটো জীবাণু কিন্তু ডিফারেন্ট। এই জীবাণুটা আসে গরু বা ছাগল, গবাদি পশু থেকে, এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা, ঠিক আছে? এইখানেও ছোট ছোট গুটির মতো হয়, কিন্তু এটা সারা শরীরে হয়, এবং এইখানে হচ্ছে আপনার ওই যে আঙুলের চিপায় গুটিগুলো থাকবে না হ্যান্ড ফুট মাউথ ডিজিজে। এবং মুখের ভিতরে অ্যাপথাস আলসার হয়, এই যে মাউথ লেখা এই জন্য মুখের ভিতরেও গোটা উঠে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ একটা ভাইরাস ডিজিজ, ভাইরাস থেকে হয়। আর এটা আসলে ভাইরাস না, এটা হয় হচ্ছে মূলত যে আমাদের বাসা বাড়িতে যে আছে না, এটা ছারপোকা, ওই ছারপোকার মধ্যে একটা জীবাণু আছে, ওই জীবাণু থেকে এটা ছড়ায়। যারা হচ্ছে অনেকদিন ধরে বাসা বাড়ির যে পরিষ্কার করে না, তোষক বা হচ্ছে লেপ বা কাঁথা, এগুলো পরিষ্কার করে না, তাদের ওই ওখান থেকে ছারপোকার শরীরে, যেমন মনে করেন এডিস মশার শরীরে যে ডেঙ্গু জীবাণুটা, হ্যাঁ, এই যেভাবে আসে, ওই ছারপোকার হচ্ছে পেটের ভিতরে এই স্ক্যাবিজের জীবাণুটা থাকে, ঠিক আছে? স্ক্যাবিজটা হয় মূলত হচ্ছে একটা পরজীবী থেকে। পরজীবীটার নাম হচ্ছে সারকোপটিস স্ক্যাবিজ হোমিনিস, সারকোপটিস স্ক্যাবিজ হোমিনিস, ঠিক আছে? এই জীবাণুটা, এটা হচ্ছে জীবাণুটার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? সারকোপটিস স্ক্যাবি হোমিনিস। এখানে মাঝখানে একটু গ্যাপ আছে, হ্যাঁ, ছোটো করে লিখলাম। এটা সারকোপটিস স্ক্যাবি হোমিনিস থেকে হচ্ছে স্ক্যাবিজটা হয়। তো এটার এই স্ক্যাবি নাম থেকে স্ক্যাবিজটা আসছে, ঠিক আছে? এই পরজীবীটা থেকে, এটা আসলে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াও না, ভাইরাসও না, এটা কি একটা পরজীবী। পরজীবী মানে যেগুলো অন্যদের শরীর থেকে পুষ্টি উপাদান নিয়ে নেয়, ঠিক আছে? তো এই সারকোপটিস স্ক্যাবি হোমিনিস থেকে স্ক্যাবিজ হয়। আর হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা একটা ভাইরাস ডিজিজ, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এটা থাকে হচ্ছে গবাদি পশুর শরীর, হ্যাঁ। তো এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যখন বাচ্চাদের হবে, মুখের ভেতরেও কী হবে, মুখের ভেতরেও ঘা হবে, ঠিক আছে, ইনফেকশন হবে। কিন্তু স্ক্যাবিজে মুখের ভিতরে ইনফেকশন হবে না। এই দুটার মধ্যে ডিফারেন্সিয়াল পয়েন্ট এই একটা, যে মুখের ভিতরে কোনো ঘা হয় না, হ্যান্ড ফুট মাউথে মুখের ভিতরে ঘা হয়। স্ক্যাবিজ হলে জ্বর হবে না, হ্যান্ড ফুট মাউথ ডিজিজে বাচ্চাদের জ্বর হতে পারে, ঠিক আছে? যেহেতু মুখের ভিতরে ঘা থাকে, ইনফেকশন থাকে, জ্বর চলে আসে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ 7 দিন পরে এমনিই ভালো হয়ে যায়, কারণ এটা একটা ভাইরাল ইনফেকশন। যে কোনো ভাইরাল ইনফেকশন বডি ইমিউনিটি 7 দিন পর্যন্ত ওটার সাথে করে, তারপর 7 দিন পরে এমনি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু স্ক্যাবিজ তো অটোমেটিক্যালি ভালো হবে না, কারণ এটা তো আর ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয় না, এটা একটা পরজীবী দিয়ে হয়। এটা বডি থেকে যতদিন না পর্যন্ত সরাতে পারতেছেন, ততদিন পর্যন্ত স্ক্যাবিজ থেকে যাবে। বুঝতে পারছি? তাহলে স্ক্যাবিজের সিমটমগুলো কী? সারা শরীরে ছোট ছোট ঘামাচির মতো গুটি উঠবে, আঙুলের ফাঁকে ফাঁকে থাকবে, এবং এটা বেশ চুলকাবে, প্রচণ্ড চুলকাবে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজের এটা তেমন একটা চুলকায় না, এখানেও একটা ডিফারেন্সিয়াল পয়েন্ট আছে। এটা অনেক চুলকাবে, স্ক্যাবিজ হলে সারাদিন বাচ্চা চুলকাইতে থাকবে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে বাচ্চা চুলকানি নাই, জ্বর থাকবে, মুখের ভিতরেও ঘা থাকবে, কিন্তু স্ক্যাবিজে এগুলো থাকবে না। বুঝতে পারছি? তাহলে স্ক্যাবিজ হলে জ্বর হওয়ার চান্স কম।
চুলকানি হবে প্রচুর, রাতের বেলা চুলকানি বেশি হবে, এবং এটা হয় এমন জায়গায় যেখানে অনেকগুলো মানুষ একসাথে আছে, ঠিক আছে, গাদাগাদি করে, এবং যেখানে হচ্ছে পয় পরিষ্কার করা হয় না, স্টেরিলিটি তেমনটা মেনটেন করা হয় না। বাসা বাড়িতে স্ক্যাবিস খুব কম হয়, স্ক্যাবিস বেশিরভাগই হয় হচ্ছে এমন জায়গাগুলোতে যেখানে যেমন এতিমখানা, মাদ্রাসা, যেখানে অনেক বাচ্চারা অনেক দিন ধরে আছে এবং সেখানে মানে ঠিকমতো কাপড় চোপড় ধোয়া হচ্ছে না বা হচ্ছে রোদে দেওয়া হচ্ছে না। রোদে না দিলে ছারপোকা হয়ে যায় অনেক দিন থাকলে, তখন ওখান থেকে ওই ছারপোকাদের কামড় খাওয়ার পরে বাচ্চাদের এই স্ক্যাবিসটা হয়। ছারপোকার শরীরে এই পরজীবীটা থাকে, ঠিক আছে, স্ক্যাবি সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস। হ্যাঁ, আর হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা বাসা বাড়িতেই হইতে পারে, ম্যাক্সিমাম টাইম হয় হচ্ছে একটু গ্রাম্য এলাকায়, যারা হচ্ছে গবাদি পশু পালে, যারা যেমন গরু, ছাগল, ভেড়া এগুলো পারে যারা, তাদের বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়। তো হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা অতটা ছোঁয়াচে না, আপনি বাচ্চা নিয়ে কোলে নিলেও আপনার তেমন একটা সমস্যা হবে না, কিন্তু স্ক্যাবিজের বাচ্চা কোলে নিলে বা ধরলে স্ক্যাবিজ আপনার বডিতেও আসবে। এমনও ফ্যামিলি দেখবেন যে এটার একটা হিস্ট্রি নেবেন যে পরিবারের সবার আছে কিনা। যদি পরিবারের সবার না থাকে, মুখের ভিতর ঘা থাকে, বুঝতে হবে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, শুধু বাচ্চারই অ্যাট্রাক্ট করছে। পরিবারের সবার হলে বুঝতে হবে 100% স্ক্যাবিজ, কারণ স্ক্যাবিজ ওই বাচ্চাটাকে যদি আপনিও ধরেন, নিয়মিত আপনি কোলে নেন বা খাওয়ান, তাহলে আপনারও হবে, ঠিক আছে, কারণ এটা কি, এটা ছোঁয়াচে রোগ। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ছোঁয়াচে না, যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, ঠিক আছে। তো মূলত হ্যাঁ, গোটাগুলোকে চাপ দিলে পানি বের হয়। হ্যান্ড ফুট মাউথও সেম, কিন্তু এই জন্য আর এটা বললাম না, এখানেও একই রকমই গোটা, একদম দেখতে একদম একই, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না যেটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নাকি স্ক্যাবিজ, কারণ স্ক্যাবিজ হলে ট্রিটমেন্ট করতে হবে দ্রুত, আর হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলে ট্রিটমেন্টের কোনো প্রয়োজনই নেই। দেখবেন বাচ্চাকে আগে জিজ্ঞেস করতে হবে তোমার কি চুলকায়, তখন বলবে হ্যাঁ। রাতে বেশি চুলকায়, তখন বলবে হ্যাঁ। বলবেন যে জিজ্ঞেস করবেন যে কোথায়, মানে থাকো কোথায়, কোনো মাদ্রাসা বা এতিমখানায় পড়ো বা হচ্ছে ইয়াতে পড়ো কিনা, এমন জায়গায় যেখানে আবাসিক আছে, ব্যবস্থা আছে, দেখবেন বলবে যে হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম স্ক্যাবিজের বাচ্চাগুলো ওখান থেকে হয়। অথবা আপনার বাচ্চাই পড়ে স্কুলে, কিন্তু তার ফ্রেন্ড একটা পড়ে মাদ্রাসায়, সেই ওই ফ্রেন্ডের সাথে খেলে প্রতিদিন, ওখান থেকেও হতে পারে। নর্মালি এখন স্কুল কলেজে বাচ্চাদের স্ক্যাবিজ হচ্ছে কেন, কারণ ওই যে ওই বাচ্চাদের সাথে তারা খেলতেছে। তো স্ক্যাবিজটা মূলত তাহলে ছোঁয়াচে, এটা একদম গুটি গুটি হয়, সারা শরীরে হইতে পারে, এটা আঙুলের চিপায় বেশি হয়, এখানে জ্বর হওয়ার কোনো সম্ভাবনা নাই তেমন, আর প্রচুর চুলকানি থাকে, ঠিক আছে, রাতের বেলা চুলকানি অনেক বেড়ে যায়। আর এটা হলে বাচ্চাদের যেমন ঘাম হলে ঘামাচি হয়, এটাতেও ঘাম হবে, ঘামগুলো ওই গোটায় লাগলেই সে চুলকানো শুরু করবে, ঠিক আছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে চুলকানো কম, জ্বর আসার সম্ভাবনা আছে, আর মুখের ভিতরে এসফাস আলসার থাকে। আসেন, ঠিক আছে, এই ডিফারেন্সিয়েট পয়েন্ট বলে দিলাম। হ্যাঁ, আর হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ভাইরাল ডিজিজ, কোনো ট্রিটমেন্টের দরকার নাই, কিন্তু স্ক্যাবিজ যদি হয় অবশ্যই কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এখন ট্রিটমেন্টের মধ্যে কি কি অপশন আছে আমাদের হাতে, হ্যাঁ, আমরা কি পড়ে ফেলছি, আমরা লক্ষণগুলো পড়ে ফেলছি। কি থাকবে, আঙ্গুলে চিপা চাপায় গোটা থাকবে, প্রচুর চুলকাবে, গোটাগুলো লাল লাল হয়ে যায়, চাপ দিলে হচ্ছে পানির মতো বের হয়, এবং ছোট ছোট গোটা, বড় না, মানে এটা জাস্ট এরকম টাইপের গোটাগুলো, ঠিক আছে, এরকম বড় বড় গোটা হবে না কখনোই, ঠিক আছে, ছোট 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 গোটা হবে। অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো গোটা একটা বড় আকার ধারণ করছে এবং ওই জায়গাটায় ইনফেকশনের মতো হয়ে গেছে, সেটাও কিন্তু স্ক্যাবিজের একটা লক্ষণ। হ্যাঁ, আর হ্যাঁ, আর এই একটা জিনিস হিস্ট্রি অবশ্যই নিতে হবে। আসেন, একটা জিনিস হিস্ট্রি নিতে হবে যে ফ্যামিলির আর কারো আছে কিনা, যদি বলে আরও 2-3 জনের আছে, তাহলে বুঝতে হবে কি এটা 100% স্ক্যাবিজ। বড়দেরও হইতে পারে, ঠিক আছে, আমাদের বয়সীও হইতে পারে, আরও বয়স্ক যারা আছেন তাদেরও হইতে পারে, ইভেন মুরব্বী যারা আছে, যাদের 60+ এজ, তাদেরও হইতে পারে স্ক্যাবিজ। স্ক্যাবিজ ছোঁয়াচে রোগ, যে কোনো কারো হইতে পারে। ট্রিটমেন্ট সবার একসাথে নিতে হবে। ট্রিটমেন্ট শিডিউলে যদি আসি আমরা, প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট একার না, যেই বাচ্চাটা আসছে সেই বাচ্চাটারই শুধু স্ক্যাবিজ আছে, বাকিদের নাই, তবুও ট্রিটমেন্ট কার, ট্রিটমেন্ট সবার, ট্রিটমেন্ট পরিবারের সবার, ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে ফ্যামিলির সবার একসাথে নিতে হবে ট্রিটমেন্ট, একসাথে একই ট্রিটমেন্ট নেবে, ঠিক আছে। যাদের হচ্ছে শরীরে গোটা আছে তারা একরকম ট্রিটমেন্ট নেবে, যাদের শরীরে গোটা নাই তারা আরেক রকম ট্রিটমেন্ট নেবে, কিন্তু কাছাকাছি ট্রিটমেন্ট এবং পরিবারের সবার একসাথে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন ট্রিটমেন্ট শিডিউলে কী কী দেয়া লাগতে পারে স্ক্যাবিজের ক্ষেত্রে। হ্যাঁ, স্ক্যাবিজের ক্ষেত্রে নর্মাল ট্রিটমেন্ট যেটা, আমরা বেনজয়েট নামে একটা আছে, সলিউশন আছে। হ্যাঁ, বেনজয়েট এই একটা সলিউশন আছে, এটা সবচেয়ে কমন ট্রিটমেন্ট, এটা গ্রামগঞ্জেও পাওয়া যায়, কিন্তু শহরের দিকে এই দেখা যায় যে বেনজয়েট পাওয়া যায় অবশ্যই, কিন্তু অন্যান্য যে ইয়াগুলো পাওয়া যায় এটা গ্রামের দিকে পাওয়া যায় না, যেমন পারমিথ্রিন ক্রিম বা আদার যে ক্রিমগুলো আছে গ্রামে অনেক সময় অ্যাভেলেবল থাকে না। তো এটা যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল থাকে, এটা আপনার একটা কমন একটা ট্রিটমেন্ট শিডিউলে রাখতে পারবেন। হ্যাঁ, বেনজয়েটটা কীভাবে দিবেন, না এটা লোশন না, এটা হচ্ছে এটা সলিউশন, এটা লোশনও না ক্রিমও না, এটা একটা সলিউশন, সিরাপের মতো একটা সলিউশন, সাদা কালারের, সারা গায়ে হাতে মাখবে সে। হ্যাঁ,
বেঞ্জেল বেঞ্জয়েট 25% পাওয়া যায়, ঠিক আছে। বেঞ্জেল বেঞ্জয়েট 25%, এটা একটা ইমালশন বলা হয়, সলিউশন না বলে আমরা এটাকে সুন্দরভাবে বলা যায় ইমালশন। তো ইমালশনটা হয়তো না বুঝতে পারেন, এই জন্য সলিউশন বলছি। এটা একটা কি ইমালশন, হ্যাঁ। ইমালশন কী টাইপের হয়? সিরাপের মতো সলিউশন টাইপের হয়, ঠিক আছে। এটাকে কিভাবে দেবে? হ্যাঁ, এটাকে কিভাবে দেবে? এটাকে দেওয়ার নিয়ম হচ্ছে গোসলের পর, লিখে ফেলেন, গোসলের পর ভালো করে কুসুম গরম পানি দিয়ে গোসল করবে। কি পানি দিয়ে? কুসুম গরম পানিতে গোসল করবে। কুসুম গরম পানিতে কোনো সাবান ইউজ করা যাবে না, নো সাবান, ঠিক আছে। সাবান ইউজ করাটা ঠিক না, ঠিক আছে। নো সাবান, সাবান ইউজ করা যাবে না। কুসুম গরম পানিতে হচ্ছে গোসলের পর সারা শরীর মুছে, সারা শরীর মুছে এরপরে হচ্ছে এটা লাগাবে, ইমালশনটা লাগাবে। ইমালশন ইউজ করবে, ইমালশন গলা থেকে পা পর্যন্ত ইউজ করবে। গলা থেকে কোন পর্যন্ত? পা পর্যন্ত ইউজ করবে, ঠিক আছে। গলা থেকে পা পর্যন্ত ইউজ করবে, হ্যাঁ। মুখে ইউজ করা যাবে না, মুখে ব্যবহার করা যাবে না, মুখে ব্যবহার নিষেধ। আমি সরে যাব, পরে আপনারা লিখে নিয়েন দ্রুত। আমি বলে দিচ্ছি, কুসুম গরম পানিতে গোসলের পর সারা শরীর মুছে ইমালশনটা গলা থেকে পা পর্যন্ত ইউজ করবে, ঠিক আছে। তারপরে 1 ঘন্টার মতো, মানে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেললেও হয়, আবার 1 ঘন্টাও রাখা যায়। যাদের খুব বেশি 1 ঘন্টা রাখতে বলবেন। আধা ঘন্টা রেখে আবার পানি দিয়ে ধুয়ে ফেলবে। তাহলে কয়বার গোসল হইলো? 2 বার হইলো, হ্যাঁ। রেখে আবার সারা শরীর ধুয়ে ফেলবে। এটা যখন রুগীদেরকে বলি তখন রুগীরা বলে, স্যার গোসলের আগে দিলে হয় না? 2 বার গোসল করবো, ঠান্ডা লেগে যাবে তো। এই জন্যই বলছি কুসুম গরম পানিতে, ঠিক আছে। কুসুম গরম পানিতে গোসলের কথাটা এই জন্যই বলা হয়েছে, কারণ 2 বার গোসল করলে মানুষের ঠান্ডা লাগতেই পারে। তো একবার কুসুম গরম পানিতে গোসল করার পর সারা শরীর সাথে সাথে মুছে ফেলবে। মুছে এই ইমালশনটা গলা থেকে পা পর্যন্ত লাগাবে, একদম সারা শরীরে ঘষে ঘষে লাগাবে। লাগানোর পরে একটা যে ইমালশনের পুরো একটা পাওয়া যায়, ঠিক আছে, ওইটা 2 বার ইউজ করবে। একটা যে বোতল পাওয়া যায়, বোতলটা 2 বার ইউজ করবে, 2 বারে শেষ করে ফেলবে সে। বোতলে কিন্তু অনেকটুকু থাকে। একবার ইউজ করবে এভাবে, 7 দিন পর আবার ইউজ করবে, সেম একই নিয়মে। তাহলে 7 দিন পর আবার ইউজ করবে। 7 দিন পর ইউজ করলে কী হবে? আর কখনো হওয়ার চান্স কম, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে, আর হবে না। এটা হলো 7 দিন পরে বুস্টার ডোজের মতো, ঠিক আছে। তো প্রথমে কিভাবে ইউজ করবে? গোসলের পর সারা শরীরে মুছে এটা গলা থেকে পা পর্যন্ত লাগাবে, মুখে ব্যবহার করতে পারবে না। আধা ঘন্টা রেখে সারা শরীর ধুয়ে ফেলবে, হ্যাঁ। এটা গ্রামগঞ্জে ইজিলি পাওয়া যায়, বেঞ্জেল বেঞ্জয়েট 25%, এই জন্য এটা কমন ট্রিটমেন্ট, হ্যাঁ। এটা বেঞ্জেল বেঞ্জয়েট নামে পাওয়া যায়, বেনজোসাল বলা হয় এটা বাংলা, মানে আপনার বাণিজ্যিক নাম বেনজোসাল, হ্যাঁ। আধা ঘন্টা পরে লিখে দিচ্ছি তো, আধা ঘন্টা রেখে সারা শরীর তারপরে করে ফেলবে, ধুয়ে ফেলবে। বেনজোসল, বেনোসল, গণস্বাস্থ্যের একটা আছে জি বেঞ্জল বেঞ্জয়েট, হ্যাঁ। গণস্বাস্থ্যের নাম পুরাপুরি একেবারে একই নামে, জি বেঞ্জেল বেঞ্জয়েট, ঠিক আছে। রেনেটা কোম্পানির একটা আছে হচ্ছে স্ক্যানিল, হ্যাঁ, স্ক্যানিল, হ্যাঁ। রেনেটা কোম্পানির আছে স্ক্যানিল। তারপরে বেনজোসাল আছে, বেনজোসল। তারপরে হচ্ছে স্ক্যাবিসল, ওই স্ক্যাবিজের নাম দিয়ে আশেপাশেই আর কি, স্ক্যাবিসল, ঠিক আছে। আর গণস্বাস্থ্যটার নাম ডাইরেক্ট হচ্ছে জি বেঞ্জেল বেঞ্জয়েট, হ্যাঁ হ্যাঁ। এটা একটা ইমালশন, হ্যাঁ, সলিউশনের মতো, মানে ইয়ার মতো, এটাকে কি বলা যায়? লোশন, সিরাপের মতো ইমালশন বলে, নট লোশন। লোশন আর ইয়া একই না, হ্যাঁ। লোশনটা কি হয়? আর একটু ঘন হয়, এটা একেবারে পাতলা। সিরাপ টাইপের, সিরাপের চেয়ে একটু ঘন, এই ইমালশন বলে, হ্যাঁ। তেলের মতো অনেকটা। সাদা কালারে থাকে, নর্মালি সাদা কালারে থাকে, অনেকগুলো গোলাপি কালারে থাকে। না কে আরও আছে, আমি এটা কি বললাম, এটা সবচেয়ে কমন ঔষধ, হ্যাঁ। তো আপনি এই ট্রিটমেন্টটা সুন্দর করে লেখেন। প্রথম দিন এটা দিবে, ঠিক আছে। তারপরের দিন কী দেবে আমি বলতেছি। প্রথম দিন এটা দিল, কখন দিল? দিনের বেলা দিল না? দিনের বেলা দিল। সেদিন রাতেই তারা আরেকটা জিনিস ইউজ করবে, এটা লিখে রাখেন যে দিনের বেলা প্রথম দিন, হ্যাঁ। তারপর প্রথম দিন লিখে রাখেন, আবার 7 দিন পরেও কিন্তু এটা আবার দিবে, ঠিক আছে। এবার আসেন পরে রাতের বেলা কি দিবে, ঠিক আছে। দিনের বেলা এটা দিলে স্ক্যাবিস ভালো হয়ে যাবে তা না, তবে এটা সবচেয়ে বেটার ওষুধ, হ্যাঁ। এরপরে আসেন, এরপরে দেবে হচ্ছে একটা ঔষধ আছে ক্রোমাটিন, এটা হচ্ছে একটা কম্বিনেশন, হ্যাঁ। এটা ক্রিম বা লোশন বলা যায় এটাকে, হ্যাঁ। এটা আমি লিখে দিচ্ছি, ক্রোমাটিন প্লাস পারমেথ্রিন, ঠিক আছে। পারমেথ্রিনটা হচ্ছে স্ক্যাবিজের জন্য একটা বেস্ট ক্রিম, পারমেথ্রিন ক্রিম। তো এখানে ক্রোমাটিনও থাকে, পারমেথ্রিনও থাকে, এটা একটা কম্বিনেশন। বাজারে পাওয়া যায় এলিমেট প্লাস নামে, আরও কিছু নাম আছে আমি লিখছি, এলিমেট প্লাস,
ঠিক আছে? হ্যাঁ, ক্রুটাম প্লাস, এগুলো বাজারে কি নামে পাওয়া যায়, কি কি কোম্পানির আছে আর কি, এছাড়া না, ঠিক আছে? হ্যাঁ, এলিমেট প্লাস, লোরিক্স প্লাস, লোরিক্স প্লাসটা খুব কমনলি পাওয়া যায়, আর এই এলিমেট প্লাসটা খুব কমনলি পাওয়া যায়। এলিমেট প্লাসটা হচ্ছে আপনার ইনসেপ্টার, হ্যাঁ ইনসেপ্টার, এলিমেট প্লাসটা ইনসেপ্টার, লোরিক্স মনে হয় ইয়ার এই যে অপসোনিন, হ্যাঁ অপসোনিন। আর ক্রোটাম প্লাস যেটা, ক্রোটাম প্লাস হচ্ছে হ্যাঁ এথিক্যাল ড্রাগের, আর একটা আছে পারমিসল ম্যাক্স এসিআই এর, পারমিসল ম্যাক্স, এটা হচ্ছে এসিআই। হ্যাঁ আচ্ছা সেটা দেখি আমরা, ঠিক আছে ঠিক আছে। এটা লাগানোর নিয়ম কখন, ওটা তো দিনের বেলা লাগাইছে, এটা হচ্ছে রাতে, রাতে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে, ঠিক আছে? 1 থেকে 2 ঘন্টা আগে গলা থেকে সারা শরীরে লাগাবে, গলা থেকে পা পর্যন্ত, ঠিক আছে? গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে মেখে, সারা শরীরে মেখে তোমরা 1-2 ঘন্টা পরে তো ঘুমায় পড়বে নাকি, তারপরে 14 ঘন্টা পরে, ঘুম থেকে ওঠার পর 14 ঘন্টা পর হচ্ছে এটা ধুয়ে ফেলবে। এখন আসেন, আপনি একটা কাজ করতে পারেন, প্রথম দিন এটা দিতে পারেন, দিনের মানে রাতের বেলা সারা শরীরে মেখে ধুয়ে ফেললো, পরের দিন ওই যে ধুয়ে ফেলার পরে তো একটা গোসল হলো, গোসলের পরেই আবার ওই যে বেঞ্জোসল দিতে পারে, বেঞ্জোসল দিয়ে সে আবার একটা গোসল করে ফেলতে পারে, ও তখন কী হবে, দুইটা একসাথে হয়ে গেল। অথবা হইতে পারে দিনের বেলা করলো, রাতের বেলা এটা দিল, একইভাবেই দেওয়া যায়, ঠিক আছে? একদিনে দুইটা হয়ে, একটা হচ্ছে একদিনে দুইটা হয়ে গেল, আর একটা হচ্ছে 2 দিন আলাদা আলাদা দিনে দিল, এই আর কি। একই কিন্তু প্রায় একই হিসাব। এই দেখেন, রাতে দিলেন এটা, ঘুম থেকে উঠে গোসল করে আবার বেঞ্জোসল দিলেন, হইল। অথবা বেঞ্জোসল দিলেন দিনে, আবার একটা গ্যাপ দিয়ে রাতে এটা দিলেন, ঠিক আছে? ওটা সবচেয়ে ভালো, গ্যাপ দিয়ে দিলে ভালো, কারণ বডিতে এগুলো দিন দিলে এগুলো স্কিনে একটু ঝামেলা করে। এটা সবচেয়ে ভালো যে আমি যেটা প্রথমে বললাম, যে দিনের বেলা বেঞ্জোসল দিয়ে দিল, একটা গ্যাপ দিল কয়েক ঘন্টার, রাতের বেলা এটা দিয়ে পরের দিন ধুয়ে ফেললো, ঠিক আছে? কলমে একটু কম আছে মনে হয় কালি। একই ওষুধ, এটা প্লাস প্লাস দিছি না, এখানে অর হবে, মানে অর হবে এখানে, হ্যাঁ এটা এগুলো একই ওষুধ দেবে, এটা অথবা এটা এরকম ইউজ করতে পারেন। উপরে লেখা আছে ক্রোমাটিন প্লাস পারমেথ্রিন। আসুন আসুন, শুধু ক্রোমাটিন আছে, ক্রোনিক্স, ক্রোটাম, শুধু ক্রোমাটিনও আছে, আবার শুধু পারমেথ্রিনও আছে, ঠিক আছে? এলিমেট, লোরিক্স, শুধু পারমেথ্রিন যেটা, কিন্তু সবচেয়ে ভালো হয় এই কম্বিনেশনটা দিলে। শুধু এলিমেট প্লাস যেটা, না প্লাস না, শুধু এলিমেট যেটা, সেটা কিন্তু শুধু পারমেথ্রিন থাকে, ক্রোমাটিন থাকে না, ঠিক আছে? আবার শুধু লোরিক্স যেটা, এই যেমন এখানে প্রত্যেকটা এলিমেটের মধ্যে পারমেথ্রিন আছে, ক্রোটামের মধ্যে পারমেথ্রিন আছে, লোরিক্সের মধ্যে পারমেথ্রিন আছে। আপনি যখন এই প্লাসটা দিয়ে দিলেন, প্লাস দিয়ে দেয় মানে দুইটার কম্বিনেশন, ঠিক আছে? এবং কম্বিনেশনটা ইউজ করা ভালো, হ্যাঁ? গেল, হ্যাঁ? তো মোটামুটি এটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট, এই দুটো। আর আরেকটা কথা হচ্ছে, যদি স্ক্যাবিজের এই দুটো ট্রিটমেন্ট দিয়েও ভালো হচ্ছে না, মানে আপনি বেঞ্জোসলও দিছেন গোসলের পরে, রাতের বেলা এই লোরিক্স প্লাসও দিছেন, তারপরেও ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে এই ট্রিটমেন্টটা সে আগেও নিছে, অসম্পূর্ণভাবে নিছে, পুরাপুরি নেয় নাই, ঠিক আছে? তখন কি করা যাইতে পারে, বুঝে ফেললাম। ধরেন আপনি প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, বললো স্যার আমার তো মনে নাই, আমি আসলে দিই নাই, বা হচ্ছে শুধু লোশন দিছি, বেঞ্জোসল দিই নাই, ভালো হয় নাই, হ্যাঁ, বা অনেক দিন ধরে ইউজ করতেছি তারপরে ভালো হচ্ছে না, হ্যাঁ এটা রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলবে, এটাও 7 দিন পর আরেকবার, মানে একবার দিবে আবার 7 দিন পর আরেকবার। লোশনটাও ওই বেঞ্জোসলটা আরেকটাভাবে দেওয়া যায়, 7 দিন পর একবার দেওয়া যায়, যাদের সমস্যা একটু বেশি পরপর 3 দিন বেঞ্জোসল দিয়ে গোসল করতে পারবে, ঠিক আছে? যাদের সমস্যা অনেক বেশি, অনেক দিন ধরে ভুগতেছে স্ক্যাবিজে, বলতেছে যে প্রায় 1-2 মাস ধরে এই সমস্যাটা, তারা পরপর 3 দিন বেঞ্জোসল দিয়ে গোসল করতে পারবে। লিখে ফেলেন, বেঞ্জোসল বলছি আজকে একবার, 7 দিন পর একবার না, যাদের সমস্যা বেশি পরপর 3 দিন ইউজ করতে পারবে, বাট নট লোশন এটা একবারই ইউজ করবে, 7 দিন পর আবার ইউজ করবে, ঠিক আছে? কিন্তু এই ওইটা যেটা বেঞ্জোসল সেটা 7 দিন ইউজ করে 7 দিন পর ইউজ করতে পারে, অথবা টানা 3 দিনও দিতে পারে গোসলের পর,
3 দিন না দিয়ে 2 দিন দেওয়া হলো, 2 দিন পরপর 2 দিন। হ্যাঁ, মেনসলটা পরপর 2 দিন ইউজ করবে, ঠিক আছে। আসেন এরপরে এখন এইটাও খাইলো ওইটাও খাইলো কিন্তু তারপরও ভালো হলো না, তাদের জন্য একটা ট্যাবলেট আছে। হ্যাঁ বলেন। না না, আজকে একবার দিবে লোশন, না আজকে একবার দিবে, 7 দিন পর আবার একবার দিবে, টানা না। হ্যাঁ দুইটা একই বললাম, শুধু যেটা দিয়ে গোসল করবে সেটা পরপর 3 দিন ইউজ করতে পারবে, ঠিক আছে। লোশনটা শুধু 2 বার ইউজ করবে, ঠিক আছে। একবার হচ্ছে আজকে ধরেন দিয়ে ইউজ করলো, আবার 7 দিন পর, ঠিক আছে। এখন আসেন আইভারমেকটিন। আইভারমেকটিন কখন দিব? যাদের এর আগে অর্ধেক সম্পন্ন করছে ট্রিটমেন্ট, পুরাপুরি ট্রিটমেন্ট নিতে পারে নাই, অথবা ট্রিটমেন্ট নিছে স্ক্যাবিস ভালো হয় নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে আইভারমেকটিন 2টো ট্যাবলেট পাওয়া যায়, একটা 6 আর একটা 12, ঠিক আছে। 6 আর 12, 3ও পাওয়া যায় একদম ছোট বাচ্চা হলে। 3 নর্মালি আমরা দেমাটা দিই না, হ্যাঁ, কারণ ট্যাবলেট আমরা তাদেরকেই দিই যারা একটু বড়, তাই না, যারা 7-8 বছর বয়স, যারা ট্যাবলেট খাইতে পারে, তো তাদেরকে 3 না দিয়ে 6 দেওয়া বেটার, সেটা আমরা ইউজ করি না তেমন। তো নর্মালি 6 ইউজ করবেন অথবা 12 কাদেরকে? যাদের বয়স 15-র বেশি, মানে ওজন 50-এর বেশি, 45 থেকে 50-এর বেশি, তাদেরকে আপনি আইভারমেকটিন 12 দিবেন। আর যাদের ওজন একটু কম, ছোট বাচ্চা 6 থেকে 12 বছর বা 15 বছরের বাচ্চা, যাদের ওজন ধরেন 30-এর আশেপাশে, তাদেরকে 6 দিবেন, ঠিক আছে। আইভারমেকটিন 6 বা 12। আইভারমেকটিন দেওয়ার নিয়ম কি? প্রতিদিন একটা করে 3 দিন 3টা। ট্যাবলেট কি দিয়ে দিল? ট্যাবলেট স্যার আইভারমেকটিন একটা করে। আইভারমেকটিন হচ্ছে খাবার নিয়ম হচ্ছে একটা খাবে, আবার 14 দিন পর একটা খাবে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ কয়বার বললাম এটা? কি কইছিলেন তখন? বলছি 6 ইউজ করবেন যাদের বয়স 6 থেকে 12 বছর, ওজন হচ্ছে কত কেজি? 25 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে। 25 থেকে 30-এর মধ্যে তাদেরকে দিবেন 6, তাদেরকে দিবেন 6। আর 12 দিবেন যাদের বয়স 15+, এটা 15-র মধ্যেও দিতে পারেন, 15, 6 থেকে 15। যাদের বয়স 15+, যাদের ওজন হচ্ছে 50+ ওজন, তাদেরকে আপনি 12 দিতে পারেন। 6 থেকে 12 না, 6 থেকে 15 পর্যন্ত দেওয়া যায়, অনেক সময় দেখা যায় যে 13-14 কেজি। ওইটা 6 থেকে 12 যেটা বলেন স্যার। কোনটা 6 থেকে 12 বলবো? ওই যে 6 থেকে 12। এটা থেকে দেখলেন কোথায়? এটা তো অপশন হচ্ছে অবলিকের অপশন। 6 বা 12 দুটো ট্যাবলেট আছে বলছি বারবার। কই থাকেন? খালি লিখলে হবে না রে বাবা, আগে দেখতে হবে পরে লিখেন, সমস্যা নেই তো, লেখার জন্য তো টাইম আছে। দুটো ট্যাবলেট পাওয়া যায়, একটা 6 একটা 12। 6 দিব ছোটদের, 12 দিব বড়দের, অ্যাডাল্টদের। আমরা খাবো 12, ছোটদের দিব 6। কাদের? 30 কেজি পর্যন্ত, যারা 30-এর বেশি 40-45 কেজি হয়ে গেলে আমরা 12 দিতে পারবো চাইলে, হ্যাঁ বুঝতে পারছি। নর্মালি আমরা দেই 50-এর বেশি হয়ে গেলে, ওজন 50-এর বেশি হলে তখন দেই আমরা 12, হ্যাঁ হ্যাঁ। এমজি এগুলো এমজি এগুলো কি 12 গ্রামের কোনো ট্যাবলেট আছে? কি কথাবার্তা এগুলো? সর্বোচ্চ না পাওয়া যায় 1 গ্রাম, এর বেশি বড় কোনো ট্যাবলেট আছে? ওই এত 12 গ্রামের ট্যাবলেট খাইতে আর এত বড় একটা ট্যাবলেট হবে, একে খাওয়া সম্ভব? এমজি সব হচ্ছে এমজি। বাচ্চাদের বয়স কত? বাচ্চাদের 6 দিবেন, ওই যে বললাম, যদি 13-14 বছরের বাচ্চা কিন্তু ওজন দেখা গেল 30 কেজি, তারা কি আপনার 12 দিতে পারবেন? কিন্তু বাচ্চা ওজন দেখে দিতে হবে। যদি দেখেন যে হেলদি একটা বাচ্চা, বয়স 7 বছর কিন্তু ওজন হয়ে গেছে 40 কেজি, তারে আপনি চাইলে 12 দিতে পারবেন। আমি অ্যাটিপিক্যাল কথা বললাম না, বললাম যে বয়সের হিসাবটা ধরবেন 6 থেকে তো ট্যাবলেট খাওয়া শুরু করে, তার আগে তো আপনি সিরাপই দিবেন, তাই না? এটার আর কোনো সিরাপ পাওয়া যায় না, সেক্ষেত্রে আর এটা আইভারমেকটিন ইউজ করা যাবে না, ওগুলোই ইউজ করে কমাইতে হবে। যখন 6-এর বেশি হবে, ওজন মোটামুটি 20-এর বেশি 25-30 কেজি, তখন আপনি 6 দিবেন। যদি 40+ হয়ে যায়, 45-50 ওজন, বয়সও মোটামুটি দেখলেন 13-14 বছর, তখন আপনি 12 দিতে পারবেন। নর্মালি সেফ হচ্ছে 15 বছর পর্যন্ত 6 দেওয়া, ঠিক আছে। তার বেশি হয়ে গেলে 16-17 বছরের বাচ্চা তো আর কম ওজন হয় না, তখন 12 দিন, ঠিক আছে। এখন আইভারমেকটিন কিসের ওষুধ? প্রশ্নটা হচ্ছে সেটা। আইভারমেকটিন যে লিখলাম, এটা ওষুধটা কিসের? ওষুধটা কি স্ক্যাবিসের? নো, আইভারমেকটিন হচ্ছে কিসের ওষুধ? পরজীবীর ওষুধ। পরজীবী উকুন টুকুন থাকলেও কিন্তু মরে যায় আইভারমেকটিন খেলে। তারপর হচ্ছে আপনার শরীরে স্কিনে যদি কোনো পরজীবী থাকে, সেটাও মারা যাবে। অনেকে স্কিনে থাকে না, এরকম অনেক বড় বড় খোসপাচড়া হয়েছে এত বড় বড়, ওগুলো কিন্তু আইভারমেকটিন সেরে যায়।
আইভারমেকটিন ওষুধটা আপনি চাইলে কুকুরকেও দিতে পারেন, আপনার পোষ্য কুকুর। আমাদের তো নর্মালি পরজীবীর সমস্যা কম হয়, কুকুর বিড়াল এগুলোতে বেশি হয় না, তো তখন আপনি কুকুর বা বিড়ালকে 6 mg একটা ট্যাবলেট ওর খাবারের সাথে মিশিয়ে ধরো রুটির সাথে মাখায় দিলেন, একটু পানির সাথে মিশিয়ে রুটির সাথে মাখায় দিলেন, অথবা সিরাপ খাওয়াইলেন ওরে। হ্যাঁ, গরুদের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে। আইভারমেকটিন সবার ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গরুদের ম্যাক্সিমামই এই যে পরজীবীর সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, ওদের দেখবেন ঘাড় ভিতরে এরকম খোঁচাইলে কতগুলো ইয়ার মতো বের হয়ে আসে, ছোটো ছোটো পোকার মতো, ঠিক আছে। তো ওই সমস্যাতেও আপনি আইভারমেকটিন দিতে পারবেন, এটা গবাদি পশুতেও ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি স্ক্যাবিস শেষ, আর কিছু নাই। স্ক্যাবিসটা হয় কি দিয়ে বলেন তো? একটা পরজীবী দিয়ে, নাম কি? সারকোপটিস স্ক্যাবি হোমিনিস। হ্যাঁ, এটা কিসে থাকে? ছারপোকার মধ্যে থাকে, ইচ মাইট বলি আমরা, ছারপোকার মধ্যে থাকে, ঠিক আছে। ওই ছারপোকা যেগুলো কামড়ায়, ইচ মাইট যেগুলো, সেগুলোর মধ্যে থাকে, ঠিক আছে। ইভেন অনেক সময় উকুনও থাকতে পারে, মাথার উকুনের মধ্যেও সারকোপটিস স্ক্যাবি হোমিনিস থাকতে পারে, ঠিক আছে। যাদের উকুনের খুব সমস্যা আছে তাদেরকেও এটা ইউজ করা যাইতে পারে। আর কোনো প্রশ্ন? আরেকজন ভাই বলছিলেন যে টেট্রাসল হচ্ছে মনোসালফিরাম। হ্যাঁ, মনোসালফিরামও এই স্ক্যাবিজের একটা ট্রিটমেন্ট। টেট্রাসল গ্রামগঞ্জে খুব বেশি ইউজ করা হয়, এটা একটা সলিউশনের মতো। টেট্রাসল এটা হচ্ছে মনোসালফিরাম গ্রুপের। মনোসালফিরাম এটা এখন আর আমরা ইউজ করি না, ঠিক আছে। এটা গ্রামগঞ্জে আগে ইউজ হইতো, এখন খুব একটা ইউজ হয় না। মনোসালফিরাম গ্রুপের টেট্রাসল কত পার্সেন্ট জন্য বলা হয়? 25%। টেট্রাসল 25% ইউজ করা হয়, ঠিক আছে। খুব একটা এখন আর ইউজ করা হয় না, আগে বেশি ইউজ করা হতো। আগের দিনে মানুষ টেট্রাসল দিত আর বেঞ্জোসল দিত, আর কিছু চিন্ত না। এখন লরিক্স প্লাস চলে আসছে, পারমিথ্রিন বা আর ক্রোমাটিন, এটা কি বলে কম্বিনেশন। আর গণস্বাস্থ্য একটা বানায়, গণস্বাস্থ্য বানায় হচ্ছে মনোসল, একই রকম জিনিস, মনোসালফিরাম সেম জিনিস। এটাও কিন্তু টপিক্যাল, যেহেতু এটা লোশন, এটাও একটা টপিক্যাল, আপনি এটাও ইউজ করতে পারবেন। এটা শুধুমাত্র মানে একবার ইউজ করবেন, আবার অনেক সময় বেশি সমস্যা থাকলে পরপর 3 দিন ইউজ করতে পারেন। এটাও প্রায় একই রকম, ওই যে ইয়ার মতো ইমালশন যেটা ইউজ করলাম, বেঞ্জোসল, দেয়ার সিস্টেম সেম একই রকম। আপনি জায়গাটা একটু পরিষ্কার করে নিলেন, তো যেহেতু সারা গায়ে উঠে, গোসল করে নেওয়াই ভালো। গোসল করে নিয়ে টেট্রাসল 25% সারা গায়ে মাখবেন, গলা থেকে পা পর্যন্ত মেখে আপনি আধা ঘন্টা থেকে ধুয়ে ফেললেন। একই সিস্টেম, সেম সিস্টেম, ঠিক আছে। এটার সাথে হ্যাঁ, আপনার যদি ওই যে ইয়াটা পাওয়া যায়, সলিউশনটা পাওয়া যায়, এটা যদি ক্রিম মানে টাইপের থাকে, পাউডার টাইপের থাকে, তাহলে আগে পানি মিক্স করে নিতে হয়। ওটা আপনার প্যাকেটে গায়ে সুন্দর লেখা থাকে যে এটার সাথে কতটুকু পানি মিক্সড করতে হবে, ওটা লেখা থাকে ব্যবহার বিধি, ঠিক আছে। ওটা আর আমি এজন্য লিখলাম না, ঠিক আছে। ওটা লেখা থাকে গায়ে, ওটা ওইভাবে পানি দিয়ে নেবেন, কত ml এর সাথে যেন কতটুকু পানি মেশানো লাগে, ঠিক আছে। এটা আমি খুব একটা ইউজ করি নাই কখনো টেট্রাসল, এই জন্য আইডিয়া একটু কম, ঠিক আছে। না, আইভারমেকটিনের সাথে আর কিছু লাগবে না। সেক্ষেত্রে যে আইভারমেকটিন দিবেন, যদি খুব বেশি সমস্যা দেখেন, যদি দেখেন যে বাচ্চাটার খুবই সমস্যা, সারা গায়ে একদম খোসপাচড়ায়, গোটার জন্য কিছু মানে স্কিন দেখা যাচ্ছে না, এরকম সমস্যা হলে বুঝতে হবে অনেক দিনের সমস্যা। তখন মুখে আইভারমেকটিন চলবে, বেঞ্জোসল দিয়ে গোসল করবে বা টেট্রাসল দিয়ে গোসল করার পরে রাতের বেলা সে লোশন লাগাবে। 3টা ট্রিটমেন্ট একসাথে কম্বাইন চলবে, ঠিক আছে। না, অ্যান্টিবায়োটিক চলবে না। যদি হ্যাঁ ঘা হয়ে যায়, শুধুমাত্র যদি ঘা হয়ে যায়, যে মুখ ওপেন হয়ে গেছে, একদম লালচে হয়ে গেছে, তখন আপনি চাইলে অ্যান্টিবায়োটিক একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন, টপিক্যাল দরকার নেই, মুখে খেলেই হবে। স্কিনের জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার নেই। হ্যাঁ, ফ্লুক্লক্স খাইতে পারি আমরা, ডক্সিসাইক্লিন খাইতে পারি, যেগুলো স্কিনে কাজ করে। হ্যাঁ, অথবা ক্লিনডা খাইতে পারি, পেশেন্ট যদি বড়লোক হয় ক্লিনডামাইসিন দিয়ে দিলেন, ঠিক আছে। আর একদম পেশেন্ট গরিব হলে আপনি ফ্লুক্লক্সি দিলেন, অথবা আরও গরিব হলে আপনি অ্যামক্সিসিলিন দিয়েও ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। হ্যাঁ, সবচেয়ে কম দামি অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন দিয়েও ট্রিটমেন্ট করতে পারবেন, যদি একদম মানে এমন হয় যে তার আসলে ওরকম এফোর্ট নাই, যে ফ্লুক্লক্স কেনার মতো সামর্থ্য নাই, সেই ক্ষেত্রে, ঠিক আছে। এটা পেশেন্ট বুঝে, পেশেন্ট যদি আপনার ভালো পেশেন্ট হয় যে না সে টাকা খরচ করতে পারতেছে, তাহলে আমি অ্যামক্সিসিলিন দেওয়ার তো দরকার নেই, তাহলে আমি তার ফ্লুক্লক্স দিয়েই 7 দিন 4টা করে প্রতিদিন দিয়ে দিলেন। আর যদি 4টা খাওয়াতে সমস্যা হয়, যদি বলে যে না 4টা করে ট্যাবলেট আমার মনে থাকে না, তাহলে আপনি ক্লিনডামাইসিন দেবেন 3টা করে। ক্লিনডার দাম সবচেয়ে বেশি, ক্লিনডামাইসিন 3টা করে ধরা দেবেন, আপনার পকেটও ফুলে যাবে, তার পকেটও যাই হোক, তার পকেট যাওয়াই হোক, এটা আমাদের দেখার বিষয়টা। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সিমা হচ্ছে, এক্সিমাটাও একটা চুলকানির মতো, তবে এটা ছোঁয়াচে না। হ্যাঁ, স্ক্যাবিস যেমন খুব ছোঁয়াচে, এক্সিমাটা ছোঁয়াচে না। এক্সিমাটা নর্মালি ডাস্ট থেকে হইতে পারে, অ্যালার্জিক রিয়াকশন থেকে হইতে পারে, ঠিক আছে। এটার কোনো পরজীবী থেকে না। হ্যাঁ,
এটা অ্যালার্জিক রিয়াকশন নর্মালি, এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্জিক রিয়াকশন অনেক কারণে হইতে পারে। আপনার কোনো ড্রাগ খেয়ে হইতে পারে, ধরেন একটা ড্রাগে আপনার অ্যালার্জি আছে, ফুড থেকে হইতে পারে, ঠিক আছে, ডাস্ট থেকে হইতে পারে, ঠিক আছে, তারপর স্পোর থেকে হইতে পারে। মানে ধরেন স্পোর বলতে যে যে ছোটো ছোটো থাকে না বিভিন্ন ফুল টুলের রেণু, বা হচ্ছে মনে করেন যে বিভিন্ন প্রাণীর যে লোমশ অংশ, ওগুলো থেকে হইতে পারে। তারপরে আপনার ফগ থেকে হইতে পারে, যে ফগ থেকে ধরেন ধোঁয়া, কোনো কিছু ধোঁয়া, হ্যাঁ, সেখান থেকে হইতে পারে। তো এই ধরনের অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা নর্মালি অ্যান্টি অ্যালার্জেন যেগুলো সেগুলোই আমরা দিতে পারবো। এক্সিমাতে নর্মালি ওরকম আহামরি ট্রিটমেন্ট নাই। অ্যান্টি অ্যালার্জেন যেগুলো আমরা ইউজ করি, ইবাস্টিন, বিলাস্টিন, তারপরে সেট্রিজিন, হ্যাঁ, লিভোসেট্রিজিন, সেগুলোই আমি মানে অ্যান্টি হিস্টামিনে যে কোনো একটা ড্রাগ খাওয়াইতে দিতে পারি আমরা ট্রিটমেন্ট হিসেবে। অ্যান্টি হিস্টামিনের যে কোনো ড্রাগ, অ্যান্টি হিস্টামিন। চিনবেন কীভাবে স্ক্যাবিজ আর হচ্ছে এক্সিমা আলাদা কীভাবে করবেন? এই এক্সিমাতে একেবারে গুড়ি 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 গোটা গোটা বসন্তের দাগের মধ্যে এরকম থাকবে না। এক্সিমা হচ্ছে লালচে হয়ে যাবে, বড় বড় থাকবে এবং ফুলে উঠবে, ঠিক আছে, লাল এরকম বর্ডার হয়ে যায়। অনেকে দেখবেন যে হচ্ছে ফেসে এক্সিমা আছে, এরকম লাল দেখবেন একটা বর্ডার হয়ে গেছে লালচে, মানে হ্যাঁ গোল গোল, ঠিক আছে, দাঁতের মতো না, আবার দাঁত না, ঠিক আছে, ওই যে পুরো অংশটাই লাল। দাঁতে যেমন আবার কেমন থাকে এরকম একদম সুন্দর একটা মার্জিন দেখা যায়, এক্সিমার মার্জিন দেখা যায় না। এক্সিমা হচ্ছে ধরেন একটা অংশ লাল হয়ে আছে, ফুলে আছে, হ্যাঁ, দাঁতে দেখবেন এরকম এই যে এই ভিতরটা পুরো সাদা, খালি সাইডে একটা লালচে একটা বর্ডার, ওটা হচ্ছে দাঁত। আমি আসবো, আছে আমাদের এখানে টিনিয়াসিস বলি, হ্যাঁ, দাঁতের। তো এক্সিমার ক্ষেত্রে একটু লালচে হয়ে যাবে, ফুলে যাবে, দেখে বোঝা যাবে যে এটা অ্যালার্জি সমস্যা। দেখে বলতে পারবেন যে আরে আপনার কি অ্যালার্জি, চুলকাবে এবং ওই জায়গাটা ফুলে উঠবে স্কিন, ঠিক আছে, কোনো বর্ডার নাই, এক্সট্রা করে কোনো বর্ডার নাই, জায়গাটাই লাল হয়ে ফুলে থাকবে, ঠিক আছে। সাথে এক্সিমা থাকলে প্রচণ্ড চুলকানি থাকবে, এক্সিমাটা ছোঁয়াছে না, ধরেন ওনার হলেও আমার হবে এরকম না, এক্সিমা হতেই পারতাম। অ্যালার্জিক রিয়াকশন যার বেশি বডিতে তার এক্সিমা হবে, ঠিক আছে। এক্সিমার জন্য আপনি টেস্ট দিতে পারেন সিরাম IgE, হ্যাঁ, সিরাম IgE দিতে পারেন, মানে যাতে এই কেমন অ্যালার্জেন বডিতে কেমন উৎপন্ন হইতেছে সেটা দেখার জন্য। তারপরে আপনি হ্যাঁ সিরাম IgE দিতে পারেন, তারপরে CBC করতে দিতে পারেন, CBC উইথ ESR কেমন আসতেছে। CBCতে আমরা কি দেখব? CBCতে ইউসিনোফিল কাউন্ট দেখব, ঠিক আছে, ইউসিনোফিল কাউন্ট, ঠিক আছে, ইউসিনোফিল কাউন্ট কত আসে, ঠিক আছে, ইউসিনোফিল কাউন্ট কত আসে এটা দেখব। আর CBC দিলে আর দিলে হয়ে যায়। আর স্কিন স্ক্র্যাপিং দেওয়া লাগে না, কিন্তু আপনার কাছে দেখে যদি দাঁতের মতো মনে হয় তাহলে স্কিন স্ক্র্যাপিং টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা দেখলে দাঁত হয়ে যায়, মানে দাঁত দেখা হয়ে যায় এই টেস্টে। স্কিন স্ক্র্যাপিংয়ে যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে ছত্রাকের দ্বারা ইনফেকশন, আর স্কিন স্ক্র্যাপিং যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে এক্সিমা। বুঝতে পারছি? আপনি দেখে মনে হচ্ছে দাঁতের মতো গোল একদম, আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না, আলাদা করতে পারতেছেন না, তখন স্কিন স্ক্র্যাপিং ও জায়গা থেকে স্কিন নিয়ে ল্যাবে টেস্ট করা হয়, এবং ওখানে যদি মনে করেন পজিটিভ পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোনো ছত্রাক দ্বারা ইনফেকশন হয়েছে, তার মানে সেটা কি দাঁত। আর যদি কোনো কিছু না পাওয়া যায়, নেগেটিভ আসে, বুঝতে হবে নর্মাল এক্সিমা, চুলকানি জাস্ট, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ট্রিটমেন্ট কী দিব? হ্যাঁ, ট্রিটমেন্টের মধ্যে একটা লিখলাম আমরা অ্যান্টিহিস্টামিন, যে কোনো অ্যান্টিহিস্টামিন দিব, যেহেতু তার কি বেশি অ্যালার্জেন বেশি বডিতে, ঠিক আছে। হ্যাঁ, এটা যে বললাম তো, এই সমস্যাগুলোর কারণে অ্যালার্জিক রিয়াকশন হয়, এই অ্যালার্জিক রিয়াকশন থেকে এক্সিমা শুরু হয়। এক্সিমা যাদের হয় একদম কিউর করা যায় না বলতে কেন? কারণ বডিতে ওই যে বেশি থাকে, অ্যালার্জেন বেশি থাকে, ওই জিনিসগুলো আবার যদি এই সংস্পর্শে আসে আবার এক্সিমা শুরু হয়। এটা একবার কিউরেবল না। কিউর করতে চাইলে আপনি প্রতিরোধ করতে হবে। আপনি ওই ফুড খাওয়া যাবে না, ডাস্টের আশেপাশে থাকা যাবে না, কোনো স্পোর মানে কোনো কিছু পালা যাবে না, এমন কিছু যেটা দিয়ে মনে করেন যে লোমশ কোনো প্রাণী, সেগুলো পালা যাবে না, এমন কোনো ক্ষেতের আশেপাশে যাওয়া যাবে না যেখান থেকে ফুলের রেণু উড়ে আসতেছে আপনার নাকে। তারপর এমন কোনো ড্রাগ খাওয়া যাবে না যেটাতে আপনার অ্যালার্জি আছে। তারপরে ওই যেসব জায়গা থেকে ধোঁয়া আছে বা ধুলাবালি থাকে ওইসব জায়গায় যাওয়া যাবে না। এগুলো যদি একটু কন্ট্রোল করতে পারেন এক্সিমাটা অনেকখানি কন্ট্রোলে থাকে, ঠিক আছে। এক্সিমার আমবাত না, আর্টিকেরিয়া আলাদা জিনিস। আর্টিকেরিয়া আর এক্সিমার সাথে বেশ খানিকটা তফাৎ আছে, ঠিক আছে। হ্যাঁ, এক্সিমাতেও চুলকাবে প্রচুর। হ্যাঁ, স্ক্যাবিস তো বললামই, স্ক্যাবিস তো প্রচণ্ড চুলকাবে, সবচেয়ে বেশি চুলকানোর সমস্যা হচ্ছে স্ক্যাবিসে। এই যে মাইকিং করে না, হ্যাঁ, একটা মাইকিং করে না এই যে বাজারে, হ্যাঁ, ওই মাইকিংয়ে দেখবেন বেশিরভাগ সবাই সারপোকায় কামড়ায়, জায়গায় কামড়ায়, এরকম মাইকিং করে না। তো ওটা হচ্ছে স্ক্যাবিসের প্রবলেমের মাইকিং আর কি। হ্যাঁ, জায়গায় চুলকায়। তো অ্যান্টিহিস্টামিন মুখে খাবো, শরীরে কিছু লাগাবো না? অবশ্যই লাগাবো।
শরীরে কি লাগাবো? শরীরে লাগানোর অনেকগুলো অপশন আছে, আপনারা লিখতে পারবেন কি, নাকি আমি লিখে দিব? এ আস্তে কি কালি বেরই হয় না। ট্যাক্রোলিমাস, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট আছে একটা, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট, ঠিক আছে। টপিক্যাল অয়েন্টমেন্ট, টপিক্যাল মানে আমি যখনই টপিক্যাল বলবো বুঝতে হবে স্কিনের। দুটো অয়েন্টমেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 0.03% বাচ্চাদের দিবেন, এটা বাচ্চাদের, 0.1% বড়দের, 0.1% অ্যাডাল্ট বা বড়দের, ঠিক আছে। এটা অয়েন্টমেন্ট, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট, এটা প্রথম অপশন, সবচেয়ে ভালো অপশন ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট। ট্যাক্রোলিমাসের মধ্যে কী পাওয়া যায় এখন বর্তমানে? ডারমাস পাওয়া যায়, অ্যাটোলিমাস পাওয়া যায়, বেক্সিমকোর অ্যাটোলিমাস, প্রোলিমাস পাওয়া যায় হেলথ কেয়ারের, রোলিমাস পাওয়া যায় অপশনিনের, ট্যাক্রোল আছে, একমির আছে ট্যাক্রোল, ট্যাক্রোলিম আছে ইনসেপ্টার। 0.1% আর 0.03%। চশমা ইউজ করেন, চশমা ভালো ভালো কোম্পানির একটা চশমা ইউজ করেন। আরেকটা এই ড্রাগ পাওয়া যায়, বাংলাদেশে খুব কম পাওয়া যায়, বাইরের কান্ট্রিতে ইউজ করে বেশি, পি মেক্রোলিমাস। আমরা বইয়ে যেটা পড়ছিলাম যে ট্যাক্রোলিমাস অথবা পি মেক্রোলিমাস, বাংলাদেশে মাত্র 2টা কোম্পানি বানায় পি মেক্রোলিমাস, মেক্রোলিমাস, হ্যাঁ পি মেক্রোলিমাস, এটা বাংলাদেশে মাত্র 2টা কোম্পানি বানায়, একটা নাভানা, একটা আছে নোভার্টিস, ঠিক আছে। এটার দাম এক একটা 1000 টাকা, 1000-1200 টাকা করে। এই যে ক্রিমটা আমরা কখনো সাজেস্ট করি না। পি মেক্রোলিমাসটা খুব ভালো, কিন্তু এটা আসলে খুব দামি হয়ে যায়, ঠিক আছে। ট্যাক্রোলিমাসটার দামই কিন্তু কম না একেবারে, মোটামুটি 100 টাকা, 100-150 টাকার মতো নেই। ট্যাক্রোলিমাসের মধ্যে সবগুলোই জনপ্রিয়, নর্মালি সবচেয়ে বেশি ইউজ করা হয় ট্যাক্রোলিম, যেটা ইনসেপ্টার, ট্যাক্রোলিম। ট্যাক্রোলিম আছে, ডারমাস আছে, ডারমাসটাও খুব ইউজ হয়, ডারমাস নাম সহজ তো, ঠিক আছে। এটাও অয়েন্টমেন্ট, এটা লেখার দরকার নেই, আমরা এগুলো দিব না। 1000 টাকা দামের জিনিস দিবেন আপনি, আপনার পেশেন্ট জীবনও কিনবে না, তবে আমি সারা জীবন চুলকাবো দরকার। এই 1000 টাকার জিনিস আমি একটা ক্রিম 1000 টাকা জীবনে কিনবো না। এটা পাবেনই না, এটা দেশে পাবেনই না, আমি এই জন্য লিখলাম না। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট লেখা আছে, এটাও অয়েন্টমেন্ট, পি মেক্রোলিমাস। এগুলো 100 টাকা, 80 টাকা, 100 টাকা। এটা একটা পেশেন্ট ধরলে হয়ে যাবে, 1000 টাকা দিয়ে কিনে 1500 টাকা বেঁচে হলো, শেষ। পি মেক্রোলিমাস বাংলাদেশে খুব কম পাওয়া যায়, বললাম শুধু 2টা কোম্পানি বানায়, নোভার্টিস বাংলাদেশি কোম্পানি না, বাইরের কোম্পানি, নাভানা হচ্ছে বাংলাদেশি কোম্পানি, তাও খুব কম বানায় না। আপনার ঢুকতে দেওয়া যাবে না, আপনার বাইরে থাকেন। দেরি করে ফেলছেন কেন? তো বহুত দূরত্ব নাইছে, গাজীপুর থেকে। আরে বাবা, গাজীপুর থেকে আসছেন, থেকে অনেক দূর থেকে আসছেন, তাই? হ্যাঁ, রাঙ্গামাটি থেকে আসছে আবার। শুনেন, এই এক্সিমার ক্ষেত্রে আমরা নর্মালি আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে স্টেরয়েড ক্রিম। স্টেরয়েড ক্রিমের মধ্যে কি ইউজ করা হয়? বিটামিথাসন, বিটামিথাসন, শুধু বিটামিথাসনও ইউজ করা যায়, সাথে সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় যদি তার ঘাগুলো, এই যে সেই কথা শুরু করেছে। এমনিতে আমি কত হাই ভলিউমে কথা বলতেছি, তার মধ্যে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য তো এটা এটাই তো আপনার জন্য মানে সবচেয়ে ইজি টপিকস, তাই না? বিটামিথাসনের সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়, এরকম ক্রিম আছে। হ্যাঁ, শুধু বিটামিথাসনও আছে, আবার অ্যান্টিবায়োটিকও আছে সাথে। যেটা অ্যান্টিবায়োটিক আছে সাথে, সেটা কখন ইউজ করব? যদি দেখি যে ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এক্সিমা থেকে একদম লাল হয়ে ঘা হয়ে গেছে, তখন আমরা সাথে অ্যান্টিবায়োটিক যুক্তগুলো ইউজ করব। শুধু বিটামিথাসন কি আছে? বেটসন আছে, হ্যাঁ বেটসন আছে, বেটনোবেট আছে, এগুলো আছে না? হ্যাঁ, অ্যারিস্টোবেট, ঠিক আছে। তারপরে বেটসন, বেটনোভেট, ঠিক আছে। বেটনোভেটটা সবচেয়ে কমন না? আমরা আপনি ছোটোবেলা থেকে বেটনোভেট ইউজ করে আসছি। বিকট, এগুলো ইউজ করা যায় শুধু বিটামিথাসন। আর সাথে অ্যান্টিবায়োটিক যখন দিব, অ্যান্টিবায়োটিকের মধ্যে ক্লট্রিমাজল আর হচ্ছে দেওয়া হয়, জেন্টামাইসিন। অ্যান্টিবায়োটিকের মধ্যে একই সাথে ক্লট্রিমাজল, এগুলো লেখা লাগবে না আপনাদের, আমি লিখতেছি আপনাদের জানার জন্য। ক্লট্রিমাজল আর জেন্টামাইসিন দেওয়া থাকে,
দেয়া থাকে, আপনি জাস্ট এই জেন্টামাইসিন দেয়া থাকে, এগুলো আপনি এই কম্বিনেশনটা ইউজ করবেন, ঠিক আছে। এর মধ্যে অ্যারিস্টো ফার্মারটার নামই হলো অ্যারিস্টোডার্ম। বাহ, সুন্দর সুন্দর। সকালবেলা এরকম একটা মিউজিক হয়ে যদি ঘুমটা ভেঙে যায় তখন সুন্দর লাগে না। তারপরে বেটসন সিজি, বেটসন সিজি, সিজি সিতে ক্লট্রিমাজল, জিতে জেন্টামাইসিন, বেটসন সিজি সহজ নাম। কম্বিডার্ম, কম্বাইন্ড ড্রাগ হিসেবে এই কম্বিডার্মও দিতে পারেন। কম্বি মানে কম্বাইন্ড, কম্বিডার্ম। কম্বিডার্ম কোন কোম্পানির? পপুলারের। সবচেয়ে ভালো কোনটা? অ্যারিস্টোফার্মারটা, অ্যারিস্টোডার্ম। তারপরে ভালো কোনটা? এই যে বেটসন সিজি, ঠিক আছে। বেটসন সিজি কোন কোম্পানির? অপসোনিন, ঠিক আছে, অপসোনিন, অপসোনিন। আর যেটা বেট সিজি সেটা একমি, ঠিক আছে, বেট সিজি। তাহলে এটা হচ্ছে বেটামেথাসোন আর অ্যান্টিবায়োটিকের একটা কম্বিনেশন। দিলে যে কোনো একটা দেওয়া লাগবে, ওর কিন্তু সব একসাথে দিয়ে বসে থাকেন না। তাহলে রুগী কবে স্যারে ভালো তো হয়ে গেছি, হাতও চলে গেল সব। হ্যাঁ, এগুলো টপিক্যাল, সব টপিক্যাল স্কিনের। বাংলাদেশে বেক্লোমিথাসন, যেটা বেক্লোমিথাসনের কোনো টপিক্যাল অয়েন্টমেন্ট বাংলাদেশে পাওয়া যায় না, বাইরের দেশে পাওয়া যায়। এজন্য বিটামিথাসন দিছি আমরা, ঠিক আছে। বেক্লোমিথাসনেরও একটা অপশন আছে, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। আরেকটা এই ট্যাবলেটগুলো দেখবেন কম লেখে, সবচেয়ে বেশি কমনলি লেখে হচ্ছে বাংলাদেশে ম্যাডামরা ফুসিকট, একটা ট্যাবলেট আছে দেখবেন সারা ইয়ার ভিতরে ফুসিকট লেখা, সব এই যে প্রেসক্রিপশনের ভিতরে ফুসিকট। ফুসিকট, ফুসিকটটা কী জিনিস? এটাও বিটামিথাসন, সাথে আছে ফুসিডিক অ্যাসিড। এটা হচ্ছে বিটামিথাসন প্লাস ফুসিডিক অ্যাসিড, ঠিক আছে। এর মধ্যে আছে ফুসিকট। ফুসিকটটা হচ্ছে লিও ফার্মাসিউটিক্যালের, খুব একটা নাম করা না, তবে এরা এই স্কিনের প্রোডাক্ট ভালো বানায়। ফুসিকট, ফুসিকট আছে। তারপর হচ্ছে ম্যাক্সিডার্ম আছে। আবার ফুসিকট ম্যাক্স যেটা, ওটা কিন্তু আবার অপসোনিনের। ফুসিকট ম্যাক্স এটা দিতে পারেন, এটা কমনলি পাওয়া যাবে হয়তো বাজারে। এখানে ইয়ে আছে ম্যাক্সিডার্ম, এটা চলে না তেমন। ম্যাক্সিডার্ম মেডিকনের। ওরিয়নের একটা আছে জেমা, এক্সিমার, হ্যাঁ এক্সিমা, এক্সিমা অরিয়নের নামও এক্সিমা, এটার নামও এক্সিমা। এটা ইজিলি লিখতে পারবেন, হ্যাঁ এটা মনে থাকবে এক্সিমা। এটা বিটামিথাসন প্লাস ফুসিডিক অ্যাসিড। ফুসিডিক অ্যাসিডের কাজ কি? ওই জায়গার থেকে ভেতর থেকে হচ্ছে এই অ্যালার্জেনগুলো বের করে নিয়ে আসে, এই জন্য এটা খুব কমনলি ইউজ হয়, এটাও খুব ভালো, ঠিক আছে। সব টপিক্যাল। মুখের ওষুধ বলে দিছি, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন খাবেন মুখের ওষুধ। হ্যাঁ বললাম তো অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন যত ড্রাগ আছে এক্সিমার ক্ষেত্রে সবগুলো হচ্ছে মুখে খাবে যে কোনো একটা। সেটা আপনি ওই যে বলছিলাম যে সেটেরিজিন, লিভোসেটেরিজিন, অথবা হচ্ছে আপনি ইবাস্টিন, হ্যাঁ বিলাস্টিন, এগুলো খাওয়াইতে পারেন। কি মাথা ধরে গেছে? ছোটোবেলায় আম্মারা যেটা দেখতাম যে সে হচ্ছে গিয়ে বেটনোবেট এন ইউজ করতো, এন। তা আমি ভাবতাম এন জিনিসটা কি? এন জিনিস হচ্ছে এই বিটামিথাসনের সাথে, হ্যাঁ আসতে কথা নাই, এই বিটামিথাসনের সাথে যদি নিওমাইসিন থাকে, নিওমাইসিন এটাও খুব কমন ড্রাগ। এই নিওমাইসিন থাকে এই বিটামিথাসনের সাথে, এই যে ক্লট্রিমাজল বা জেন্টামাইসিন না থেকে যদি নিওমাইসিন থাকে, সাথে খালি এন যুক্ত হয়ে যায়। বেটসন সিজির জায়গায় বেটসন এন, কম্বিডার্ম এন, ঠিক আছে, বেটনোবেট এন, ঠিক আছে। নিওমাইসিন থাকলে, হ্যাঁ নিওমাইসিন থাকলে সবগুলো দেওয়া যাবে, যে কোনো একটা দিবেন আর কি, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। আপনি নিজে আগে ইউজ করে দেখবেন, যেটা ভালো লাগে সেটাই দিতে পারবেন। সবচেয়ে ট্র্যাক্টোলিভাস অয়েন্টমেন্টটা একদম নতুন আসছে, এটা সবচেয়ে ভালো। তারপরে আপনি বিটামিথাসনের কম্বিনেশনগুলো দিতে পারেন, এর মধ্যে এটা ভালো, আর এই যে এনটা এটাও ভালো। তারপরে যদি না থাকে আপনার কাছে সাপ্লাই, এটাও দিতে পারেন, ঠিক আছে। সেটা দিবেন, দেন আপনার পেশেন্ট যদি বড় লোক, কোটিপতি পেশেন্ট, কোটি কোটি টাকার মালিক, সে 1000 টাকার ক্রিপ গেলে তার কী হবে? কিছু আসবে ওটা, যাবে ওটা। আর অন্য কোনো পেশেন্টে দিলে ওই দ্বিতীয় দিন আর আপনার কাছে যাবেই না, কবে আর কোনো ওষুধের জন্যই যাবো না এই লোকের কাছে। একটা খালি চুলকানির জন্য 1000 টাকার ক্রিম ধরাই দিছে, এই বাদ, এই লোক বাদ, তারা আপনার কাছে আসবেই না, ঠিক আছে। হ্যাঁ, যদি আপনাদের পেশেন্টগুলো তো সব স্কিন কেয়ার প্রোডাক্ট নেয়, হ্যাঁ
কোনটা এটা? ফুসিকট, কট এটা সি সি, ফুসিকট ম্যাক্স। আরেকটা ভালো অপশন আছে, ঠিক আছে, আরেকটা ভালো অপশন আছে, সেটার দাম আরও কম, সেটা হচ্ছে ক্যালামাইন। 4 নম্বরে আছে ক্যালামাইন। ক্যালামাইনের অপশনও দিতে পারেন আপনি চাইলে, ক্যালামাইন। হ্যাঁ, ক্যালামাইন হচ্ছে মমতাজের, সব মুখস্থ করে বসে আছে। ক্যালামাইন হচ্ছে মমতাজের, এটাতে ক্যালামাইন এবং জিঙ্ক অক্সাইড থাকে, ঠিক আছে, ক্যালামাইন প্লাস জিঙ্ক অক্সাইড। তাই না? এটা কিন্তু লোশন। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড, না হাইড্রোজেন পারঅক্সাইড দরকার নেই। হ্যাঁ, আরে সবগুলোরই অপশন লিখে দিছি আমি, বিভিন্ন কোম্পানির সবগুলো কেন ইউজ করবেন, এগুলো সব অপশন। সেটাই বারবার বলতেছি, সব একসাথে দিয়ে না, কিন্তু যেখানে যে যতগুলো লিখছি সবটি দিলে একসাথে দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। এটা অর দেয়া, ঠিক আছে, যে কোনো একটা আপনি যেটা ইউজ করতে মন চায়। না মরবে না, এগুলো তো স্কিন প্রোডাক্ট না, মরবে না রোগী, কিনতে কিনতে বেড়ে যাবে আর কি। পরেরটা মুছে দিলাম, আরো অপশন আছে কিন্তু। না, আরেকটা একদম কমন অপশন, এই যে ডার্মাসল লিখি না আমরা, ডার্মাসল, এটা মনে রাখেন, ডার্মাসল, এটা শিখে রাখেন, এটা তো সহজ। এটা হচ্ছে, এটাতে কি আছে, ক্লোবিটাসল, সবই একই জিনিস, আশেপাশে ঘুরে ফিরে। এটা বিটামিথাসল, এটা ক্লোবিটাসল। ক্লোবিটাসলের সাথে কি থাকে, স্যালিসাইলিক অ্যাসিড। এটা কিন্তু খুব ভালো অপশন। ক্লোবিটাসল প্রোপিওনেট, হ্যাঁ প্রোপিওনেট, ক্লোবিটাসল প্রোপিওনেট প্লাস স্যালিসাইলিক অ্যাসিড। এই যে ডার্মাসল ইউজ করে না, সবচেয়ে বেশি লেখে ডার্মাসল ডাক্তাররা। জিঙ্ক অক্সাইড, ZnO2 সংক্ষেপে লিখছি, ZnO2 জিঙ্ক অক্সাইড। হ্যাঁ, ডার্মাসল আছে, টপিক এয়ার আছে, ডার্মাসলটাই তো বেশি ইউজ করে। ডার্মেক্স আছে, এক্সিনা আছে মেডিকনের, যদিও মেডিকন তেমন ইউজ করে না। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ডার্মাসল প্লাস, এই যে ডার্মাসল প্লাস যেটা আর কি, ডার্মাসল প্লাস। শুধু স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করি আমরা নর্মালি কর্নের ক্ষেত্রে। পায়ের তালুতে যদি এরকম বড় বড় গোটার মতো উঠে ব্যথা করে, তখন ওই কর্নের ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা, ঠিক আছে। অথবা ইনফেকশনও স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা হয়, একদম ওপেন ইনফেকশন না, ক্লোজ যেগুলো। এগুলোটা মনে রাখেন আপাতত, আর লাগবে না, আরও অনেক অপশন আছে। হ্যাঁ, ওগুলা অত কমনলি ইউজ হয় না, এগুলো ইউজ হয় সবচেয়ে বেশি। তাহলে পেশেন্ট আসলে কি কি দিবেন অপশন বলেন তো? শুধু ওষুধের নাম বলেন, কোনো কম্বিনেশন বলা লাগবে না, কি কি দেবেন বলেন। এক্সিমার পেশেন্ট আসছে, কি কি দেবেন? একটা ক্রিম, কি দিবেন? যে কোনো একটা কি দিবেন, আপনার কোনটা ভালো লাগছে? কি দিবেন? ডার্মাসল প্লাস। হ্যাঁ, ডার্মাসল প্লাস সবচেয়ে ভালো অপশন। কি কি আছে তাহলে আমি এখন বলে দিই। ডার্মাসল প্লাস সবচেয়ে ভালো অপশন। তারপরে হচ্ছে ট্যাক্রোলিমাসের যে অপশনগুলো, এগুলোও খুব ভালো অপশন। হ্যাঁ, না পিভেক্ট্রোলিমাস দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে কি বললাম, যে ডার্মাসল প্লাস অথবা ফুসিকট প্লাস, ঠিক আছে, ফুসিকট প্লাস দেবেন। যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনাকে ফুসিকট প্লাস মানে দিতেই হবে, ঠিক আছে, অথবা ডার্মাসল প্লাস, ঠিক আছে, অথবা ফুসিকট ম্যাক্স, ঠিক আছে। ফুসিকট প্লাসও আছে একটা। প্লাস কোনটা বলেন তো? প্লাসের মধ্যে আবার ইয়া নাই, ওই যে বেটামেথাসোল নাই, ঠিক আছে। ফুসিকট ম্যাক্সের মধ্যে আছে। ক্যালামাইন দিতে পারেন যদি একবারে গরিব রোগী হয়, ক্যালামাইনের দাম 30 টাকা করে, ক্যালামাইনে দিতে পারেন। স্যার ফুসিকট কি বললেন? ফুসিকট প্লাস, ফুসিকট ম্যাক্স। ফুসিকট ম্যাক্স হচ্ছে যে এই যে এই পাশে লিখছিলাম যে, তাই না,
দেখেন তো আপনাদের ইয়েতে লেখা আছে ফুসিকট ম্যাক্স, হ্যাঁ যে ম্যাক্স, ফুসিকট ম্যাক্স হচ্ছে বিটামিথাসন আছে, আর প্লাসে বিটামিথাসন নাই। একটু শুনেন প্লাসের মধ্যে আছে ফুসিডিক অ্যাসিড তো আছেই, যেহেতু ফুসিকট নাম, ফুসিডিক অ্যাসিড আছে, সাথে আছে হাইড্রোকর্টিসন। প্লাসে যেটা প্লাসে আছে হাইড্রোকর্টিসন, আর ম্যাক্সে আছে বিটামিথাসন। দুটোই একই রকম জিনিস। এখন আপনি চাইলে প্লাসও দিতে পারেন, আপনি চাইলে ম্যাক্সও দিতে পারেন। বিটামিথাসন হচ্ছে হাইড্রোকর্টিসন একটু আগে, পুরাতন। বিটামিথাসন আর একটু নিউয়ার ড্রাগ, তা আমরা নিউয়ার ড্রাগ দেওয়ার চেষ্টা করি, পুরাতন ড্রাগ দেই না এখন আর, ঠিক আছে। হাইড্রোকর্টিসন যেটা, এটা আগের গ্রুপ। বিটামিথাসন আরও নতুন আবিষ্কার হয়েছে। মনে করেন একটা 1930 সালে আবিষ্কার হয়েছে, একটা হচ্ছে 2000-এ আবিষ্কার হয়েছে। তাহলে 2000-এ যেটা আবিষ্কার হয়েছে ওটাই আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করার চেষ্টা করবো। এই হাইড্রোকর্টিসন একবারে আদিমকালের ড্রাগ, ঠিক আছে। বিটামিথাসন আর একটু মডিফাই করে বের করছে। এখন যত নতুন নতুন ড্রাগ আসে এগুলো কিন্তু নতুন আবিষ্কার না, এগুলো আগেরগুলো আর একটু মডিফাই করে বের করে, ঠিক আছে। যেমন ফ্লুটিকাসন, ওই বিটামিথাসন গ্রুপেরই ড্রাগ, কিন্তু ফ্লুটিকাসন আরেকটু মডিফাইড, ঠিক আছে। তাহলে সবার আগে বের করেছে হাইড্রোকর্টিসন, একদম গ্রুপের যে মেইন হেড। হ্যাঁ, আমাদের অ্যান্টি অ্যালার্জিক গ্রুপের হেড হচ্ছে হাইড্রোকর্টিসন। আমরা যে কটসন দিই না, কটসন ইঞ্জেকশন, চুলকানি হলে কটসন ইঞ্জেকশন দিই, বা শ্বাসকষ্ট হলে, এটা হাইড্রোকর্টিসন, এটা একদম পুরান দিনের ড্রাগ। তারপরে আসছে বিটামিথাসন, তারপরে আসছে ফ্লুটিকাসন, এখন আরও নতুন নতুন আসতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কটসন এখনও চলে। কটসন ওই যে ওইটার ইনজেক্টেবল আর কোনো রিপ্লেসমেন্ট আসে নাই, আসছে এই টপিক্যালগুলো। ইনজেক্টেবল আর রিপ্লেসমেন্ট আসে নাই, কারণ এটাই লাইফ সেভিং ড্রাগ। হাইড্রোকর্টিসনটা একদম লাইফ সেভিং। হ্যাঁ হ্যাঁ, প্রোম্যাক্স ওরকম টাইপের। তো যাই হোক, এক্সিমা শেষ, আমরা এখন পড়বো টেনিয়াসিস। টেনিয়াসিস মানে কি? দাঁত হচ্ছে কি জন্য গ্রামে বলে ভৈষা দাঁত না কি যেন, আমি একটা জিনিস শুনে কয় আবার ভৈষা দাঁত হয়েছে। ভৈষা দাঁত কি? পরে শুনলাম যে এটা মহিষে হয়, ওই মহিষের নাম থেকে মহিষা হয়ে ভৈষা হয়ে গেছে। যাই হোক, এটা গ্রাম দেশের মানুষ বলে। তো দাঁতটা হচ্ছে কি টেনিয়াসিস, এটা খুব মজার একটা রোগ এবং খুব দুর্বিষহ অবস্থা করে ফেলে। আমি একটা পেশেন্ট পাইছিলাম, পেশেন্টের এই টেনিয়াসিস দিলে কখনোই কি দেওয়া যাবে না, মাথায় আগে রাখতে হবে, কখনোই স্টেরয়েড দেওয়া যাবে না। এক্সিমাতে স্টেরয়েড দিচ্ছেন না, একটু আগে ভর্তি করে স্টেরয়েড দিচ্ছেন, ওই হাইড্রোকর্টিসন, বিটামিথাসন, তাই না, সাথে একটা অ্যান্টিবায়োটিক হয়তো ছিল, যে তো আপনার কি ছিল, নিওমাইসিন ছিল, জেন্টামাইসিন ছিল, ঠিক আছে। কখনোই টেনিয়াসিসে কি দেওয়া যাবে না, স্টেরয়েড দেওয়া যাবে না। পেশেন্ট একদম মরবিড পর্যন্ত হয়ে যেতে পারে, মারা পর্যন্ত যাইতে পারে। টেনিয়াসিসে নো স্টেরয়েড। টেনিয়াসিসে তাহলে কি আজকে থেকে নো স্টেরয়েড। আপনার টাকা পয়সা, মনে করেন যে আপনার কোম্পানির খুব লাভ হচ্ছে, বলতেছে আরে ভাই ডারমাসল কটা বেঁচে দেন, আপনি কী করলেন, এটা আসছে টেনিয়াসিসের পেশেন্ট আসছে, আপনি ডারমাসল দিয়ে দিচ্ছেন। পেশেন্ট কিন্তু ভালো তো হবেই না, পেশেন্টের অবস্থা গুরুতর হয়ে যাবে। কারণ কি, টেনিয়াসিস স্টেরয়েড পাইলে আরও সুন্দর করে তার বাসারে আরও বড় করে। দাঁত যদি এইটুক থাকে, আপনি যদি ডারমাসল দেন এত বড় হয়ে যাবে না। তাহলে আমার কোনো লাভ আছে? লস না? ডারমাসলের দাম আর কত, নাহলে 120 টাকা 150 টাকা দিয়ে কোনো লাভ আছে? এটার জন্য ভালো অপশন আছে, আমি সেগুলো দিব, তাই না। এখন আসেন এটার জন্য ভালো অপশন কী কী, আর এটা কীভাবে হয় সেটা আগে দেখি। দাঁতের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, এটা সুন্দর কেন বললাম, এটার একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য থাকে, দেখতে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য থাকে। কেমন? এরকম একটা সুন্দর বাউন্ডারি থাকে। কি থাকে? বাউন্ডারি। এই বাউন্ডারিটা দেখেই বুঝবেন যে এটা কি, এটা টেনিয়াসিস বা দাঁত। হ্যাঁ, টেনিয়াসিস বা বাংলায় দাঁত। হ্যাঁ, দাঁত কি দিয়ে হয়? অবশ্যই ছত্রাক দিয়ে হয়। তার মানে দাঁত হচ্ছে কি জিনিস? ফাঙ্গাল ইনফেকশন। কি জিনিস? ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, এই ফাঙ্গাল ইনফেকশনে তাহলে আমরা কি দিব? কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে? নো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকও দেওয়ার দরকার নেই। কী দেওয়ার দরকার নাই? নো অ্যান্টিবায়োটিক। কোনো লাভ আছে অ্যান্টিবায়োটিক দিয়ে? আপনি কি করলেন, ফাঙ্গাল ইনফেকশন আসছে, দূর ইনফেকশনই তো, ফ্লুক্লক্স দিয়ে দিই, অথবা ক্লিন্ডামাইসিন দিয়ে দিই পেশেন্টকে, একটা 40 টাকা করে, আমার খুব ইনকাম হবে। কোনো লাভ নাই, বরঞ্চ বাড়বে অ্যান্টিবায়োটিক দিলে। কেন? কারণ ওই যে বললাম ফাঙ্গাল ইনফেকশন, এই ছত্রাকগুলো অ্যান্টিবায়োটিক যখন দিবেন ব্যাকটেরিয়া সব মরে যাবে। ব্যাকটেরিয়া মরে গেলে ছত্রাক আরও সুন্দর স্পেস পাবে বড় হওয়ার জন্য। স্কিনের উপরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে বাঁচায়। আপনি অ্যান্টিবায়োটিক দিলে সেই এই অ্যান্টিবায়োটিকগুলোর কারণে ব্যাকটেরিয়াগুলো সব মরে যাবে, তখন ছত্রাকগুলো আরও স্কোপ পাবে। তো নো অ্যান্টিবায়োটিক, নো স্টেরয়েড। স্টেরয়েড দিলে ওরা আরও বাসা বড় করার জায়গা পায়, ঠিক আছে। কোনো স্টেরয়েড দেওয়া যাবে না। স্টেরয়েড কী করে? স্টেরয়েড আমাদের ব্লাড স্ট্রিম বড় করে দেয়, ব্লাড স্ট্রিম বড় করে দেয়। দেখবেন শ্বাসকষ্টের জন্য আমরা খাই না, স্টেরয়েড দিই না। স্টেরয়েড দিলে কী হবে? আপনার আরও প্রসারিত হবে। তো আর্টারিগুলো বড় হয়ে গেলে ওইখানে ব্লাড স্ট্রিম থেকে ব্লাড ফ্লো বেড়ে যায়। ফ্লো বেড়ে গেলে এরা আরও সুন্দর করে ব্লাড থেকে রক্ত থেকে যত সুন্দর সুন্দর জিনিসপাতি আছে পুষ্টিগুলো আরও ইজিলি নিতে পারে। এই জন্য স্টেরয়েড দিলে এটা আরও বড় হবে ছত্রাক, কখনো ছোট্ট হবে না।
আরও বড় হইতে থাকবে, ঠিক আছে। যারাই এই ছত্রাক চিনতে পারে না তারাই ম্যাক্সিমাম টাইম আমি দেখছি যে অনেক এমবিবিএস ডাক্তার দেখছি আমি, যখন আসে আমার কাছে পেশেন্ট দেখি যে সুন্দর মতো স্টেরয়েড দিয়ে দিছে, কারণ ওটা সে হয় আইডেন্টিফাই করতে পারে নাই, নয় মহিলা পেশেন্ট সে দেখেই নাই। এমন আছে না মহিলাদের এখানে উরুতে হয়েছে বা হচ্ছে এমন জায়গায় হয়েছে যেটা দেখা যাচ্ছে না, তো মহিলা আপনাকে দেখায় নাই, আপনি কী করছেন শুধুমাত্র বলছে চুলকানি, কী দিয়ে দিচ্ছেন, চুলকানি মানেই স্টেরয়েড। সবচেয়ে ভালো কাজ করে চুলকানির জন্য কে, স্টেরয়েড। কিন্তু টিনিয়াসিসের চুলকানিতে কখনোই কি দেওয়া যাবে না, নো স্টেরয়েড। ভালো করে আগে হিস্ট্রি নিতে হবে, আপনি না দেখতে পারলে মহিলা কোনো মানুষকে দিয়ে দেখাইতে হবে এটা ছত্রাক কিনা, দরকার ছবি তুলে আনতে বলবেন রুগীকে। আমি সবসময় রুগীকে বলি যেহেতু আপনি আমার কাছে দেখাবেন না, কারণ যেই জায়গায় হয়েছে ম্যাক্সিমাম কুচকিতে হয়, বগলে হয়, এগুলো জায়গায় মহিলারা কখনো এক্সপোজ করতে চায় না, সুন্দর করে একটা ছবি তুলে নিয়ে আসেন, ছবিটা দেখি আমি, ঠিক আছে। এমন একটা পেশেন্ট ছিল আমার কাছে ব্রেস্টের একটা সাইডে, মানে ব্রেস্টের যেখানে ভাঁজ পড়ে যায় নিচের একটা সাইড, ওই সাইডগুলোতে কিন্তু বেশি হয় ছত্রাক। এমন এমন জায়গায় হয় যে জায়গাগুলো এক্সপোজ করা যায় না, যেমন পাছায় হয়, বগলে হয়, যে এই জায়গাগুলো আমরা এক্সপোজ করি না কখনো, হাতে টাতে হইলে হয়তো দেখানো যায় স্যার এখান থেকে হয়েছে। অ্যান্ড মহিলা আমার বারবার বলতেছে আমার ওই জায়গায় হয়েছে, তা আপনার ওই জায়গাটা কোন জায়গায় আমাদের বলে, স্যার বলা যাবে স্যার ওই জায়গায় হয়েছে। আমি তাহলে ঠিক আছে, আপনি না বলতে পারলে আপনার হাজব্যান্ড তো জানে, স্যার উনি জানে, স্যার আমি বলি তো আপনার হাজব্যান্ডে ডাক দেন, তা আপনি বেরোয় যান, আপনি বাইরে যায় বসেন, কারণ উনি আমার সাথে কমফোর্টেবল না। তো কমফোর্টেবল না হলে পেশেন্টের কমফোর্টেবলের জোনে নিয়ে আসতে হবে। ওনার হাজব্যান্ড যখন আসছে তখন আমি জিজ্ঞেস করলাম কোথায় হয়েছে, ওনার হাজব্যান্ডে বলে স্যার ওই জায়গায় হয়েছে। তো ওই জায়গাটা আপনি তো আমারে বলতে পারেন নাকি, আপনার ওয়াইফ বলতেছে না, দেখাইতেও পারতেছে না, তখন বলছে স্যার ব্রেস্টের নিচে হয়েছে। তাই বললাম যে এটা প্রথমে বললেই হয়ে যেত, আমাদের কাছে লুকায় কোনো লাভ আছে। তো যাই হোক, আমি তখন বললাম কেমন হয়েছে, জিনিসটা কেমন দেখতে, স্যার চুলকায় অনেক বড় হয়ে গেছে, চুলকায় অনেক বড় হয়ে গেছে, এটা এক্সিমা হইতে পারে, আর্টেকেরিয়া হইতে পারে, হ্যাঁ এটা এমন হইতে পারে যে এটা টিনিয়াসিসও না, এক্সিমাও না, আর্টেকেরিয়াও না, এটা দেখা গেল যে আপনার টাইডিয়াসিস ভার্সিকুলার অথবা পেমফিগাস, স্কিনে হাজারো ইনফেকশন আছে। তখন আমি বললাম একটা ছবি তুলে নিয়ে আসেন, স্যার ছবি তো তুলি না। আমাকে বললাম যে ওইখানে ওই সাইডে একটা ইয়ার মতো স্কিনের মতো মানে পর্দা দেওয়া থাকে, ওর ভিতরে যে একটা ছবি তুলে, পরে উনি ওনার ওয়াইফের একটা ছবি তুলে দেখাইছে, একদম টোটাল এত বড় একটা টিনিয়াসিস, একদম ব্রেস্টের এক সাইড জুড়ে হয়ে ব্রেস্টের নিচে এসে এই পাশে স্কিন ধরে ফেলছে, মানে একদম এই শেপে হয়েছে এরকম, এই পাশে এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, এটা যত সুন্দর পাবে। ব্রেস্টের ভিতরে টিস্যু আছে, টিস্যুর ভিতরে ফ্যাট আছে, ওই ফ্যাটগুলোর ভিতরে পুষ্টি উপাদান আছে, এগুলো খাইতে একদম বড় হয়ে যায়। এবং ওটা অনেক দিন ধরে উনি প্রথম বলতেছিল আমার একটু ছত্রাকের সমস্যা ছিল, মানে দাঁতের মতো সমস্যা। আমি কি করছি, বৈশা দাঁত বাজারে এরকম বেচে অনেক ওষুধ, এরকম এই মলম টলম বেচে, ওই মলম লাগাইছি। তো মলম লাগালে কি হয়, ম্যাক্সিমাম মলম বাজারে যা মলম পাওয়া যায় সব স্টেরয়েড। যেসব মলমের উপরে ওই যে ইউনানি কবিরাজি হাবিজাবি লেখা যে অমুক জায়গার কলিকাতা হারবাল, সে সব ওষুধই স্টেরয়েড, এগুলো কখনোই ইউজ করা যাবে না। বাইরে আপনার মাইকিং করে যে ওষুধগুলো বিক্রি করে কখনোই আপনি টিনিয়াসিস ইউজ করতে পারবেন না। এক্সিমা ইউজ করেন সমস্যা নেই, আর্টেকেরিয়া ইউজ করেন সমস্যা নেই, কিন্তু নো টিনিয়াসিস ইউজ করা যাবে না। টিনিয়াসিস খুবই খারাপ। কেন খারাপ? এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাস হচ্ছে এমন একটা জিনিস, না এরে পোড়ায় মারা যায়, না এরে মনে করেন যে আগুন দিয়ে মারতে পারবেন, এটা যদি আপনি আগুনও ঢেলে দেন নষ্ট হবে না এগুলো, ঠিক আছে। টিনিয়াসিস হচ্ছে সবচেয়ে বিশ্রী জিনিস, এগুলারে মারতে হবে অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন দিয়ে, আর এই ক্রিম দিয়ে, হয় লোশন দিয়ে, আর নাহলে ট্যাবলেট দিয়ে, ঠিক আছে। নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক, কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। দিতে হবে শুধু অ্যান্টিফাঙ্গাল। হ্যাঁ, স্টেরয়েডের জায়গায় এগুলো আপনি কেন দেবেন? না, বাই মিস্টেক দিলে সমস্যা না। অ্যান্টিফাঙ্গাল কোনো ওষুধ বডিতে কোনো প্রবলেম করে না, কিন্তু আপনি ফাঙ্গাস ইনফেকশনে স্টেরয়েড দিলে ঝামেলা আছে। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখবো, সুন্দর একটা বাউন্ডারি থাকবে, একবারে সুন্দর একটা লালচে বাউন্ডারি থাকে, ভিতরটা পুরাটাই সাদা থাকে, ঠিক আছে। ভিতরে দেখে মনে হবে না কিছু আছে, খালি একটা ওই বাউন্ডারি দিয়েই বুঝতে হবে এটা টিনিয়াসিস। টিনিয়াসিস বিভিন্ন জায়গায় হতে পারে, মাথায় হইতে পারে, মাথা থেকে একদম পা পর্যন্ত হইতে পারে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। চুলে মানে মাথায় বা হচ্ছে এটাকে কি বলে, স্ক্যাল্পে যদি হয়, স্ক্যাল্প মানে কি মাথার যে আবরণটা, তাই না, চুলের নিচে যে আবরণটা, স্ক্যাল্পে যদি হয় এটাকে বলা হয় এটাকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস। কি বলা হয়? ক্যাপিটিস। ক্যাপ মনে রাখবেন, ক্যাপ, মাথায় ক্যাপ দেয় না। টিনিয়া ক্যাপিটিস হচ্ছে স্ক্যাল্পে হয়। স্ক্যাল্প মানে আমাদের যে পুরো অংশটা, চুলের নিচে যে অংশটা, ঠিক আছে, খুলির উপরে যে অংশটা, এটা হচ্ছে স্ক্যাল্প হচ্ছে টিনিয়া ক্যাপিটিস এটার নাম, মানে এটা হচ্ছে জীবাণুর নাম। এই যে টিনিয়াসিস বললাম, এই টিনিয়াসিসের কতগুলো জীবাণুর আলাদা আলাদা নাম আছে। যদি সারা শরীরে হয়, হোল বডি, ঠিক আছে, হোল বডিতে হচ্ছে, ঠিক আছে, হোল বডি বলতে পা না, ঠিক আছে,
পা না, অথবা হচ্ছে এই যে মাথার স্কিন না, ঠিক আছে। হোল বডিতে হলে সেটাকে নাম হচ্ছে টিনিয়া কর্পোরিস। টিনিয়া কর্পোরিস। পায়ে যদি হয়, পায়ের তালুতে, পায়ের পাতায়, হ্যাঁ, তাহলে হচ্ছে যদি ফুটে হয়, ফুট অ্যান্ড সোল। সোল মানে কি পায়ের তালু না, ফুট অ্যান্ড সোলে যদি হয় সেটার নাম হচ্ছে টিনিয়া পেডিস। পেডিস অর্থ পড, অর্থ পা, পড থেকে নিয়ে পেডিস, ঠিক আছে। পড শব্দের অর্থ হচ্ছে পা, এই যে টিনিয়া পেডিস। বডিতে হলে কর্পোরিস, মাথায় হলে ক্যাপিটিস, আর হচ্ছে ইয়াতে পায়ে এবং পায়ের পাতায় হলে সেটাকে বলা হচ্ছে পেডিস। যদি আপনার ইয়াতে হয়, যে কুচকিতে হয়, এর নাম হচ্ছে ক্রুরিস। আলাদা আলাদা নাম প্রত্যেকেরই। টিনিয়া ক্রুরিস অর্থাৎ গ্রোইন, গ্রোইনে যদি হয়, ঠিক আছে। গ্রোইন রিজিয়নে হইলে, গ্রোইন বা হচ্ছে যে আমাদের যে পশ্চাৎ দেশে যেই সাইডটা আছে, হ্যাঁ, এই আপনার রেক্টাসে, অথবা হচ্ছে ওই যে বাটকের উপরে স্কিনে, হিপের উপরে বা বাটকের উপরে স্কিনে যদি হয়, এই পুরো অংশটার নাম হচ্ছে, অর্থাৎ আপনাদের গোপনাঙ্গে যদি হয়, গোপনাঙ্গের আশেপাশে, তার এটা নাম ক্রুরিস, ঠিক আছে। তারপরে আরেকটা আছে হচ্ছে যদি আঙ্গুলে হয়, আঙ্গুলেও কিন্তু হয়, ঠিক আছে। যে আঙ্গুলের নিচের বর্ডারটা ফুলে যায় না, এটাও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন। এটা হচ্ছে যদি ফিঙ্গারে হয়, এটার নাম হচ্ছে, যদি ফিঙ্গারে হয় এটার নাম হচ্ছে উঙ্গুইরাম, ঠিক আছে, মজার নাম, ঠিক আছে। কর্পোরিস, কর্পোরিস যখন বলি তখন আপনাদের কান থাকে একজনের মালয়েশিয়া, আরেকজনের থাকে অস্ট্রেলিয়া। টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস, আর এটা উঙ্গুইয়াম, ঠিক আছে। আর মনে হয় নাই, আমি একটু দেখি, 1 মিনিট। হ্যাঁ, আর নাই, উঙ্গুইয়াম, 8টা নাই খালি, হ্যাঁ। উঙ্গুইয়াম বা আঙ্গুইয়াম যেটাই উচ্চারণ করেন, একটা উচ্চারণ করলেই হবে। এটা ফিঙ্গারে হইলে, আঙ্গুলে হইলে, হ্যাঁ। এই যে আপনাদেরকে ছবি দেখাই, নখ কিন্তু নষ্ট হয়ে যায়, দেখছেন, নখের নিচে হলুদ হলুদ হয়ে গেছে, দেখছেন, এই যে নখটা নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষেরই হয় না, এটা খুব কমন না। এই যে নখটা নষ্ট হয়ে যায়, নখের নিচে এরকম শক্ত হয়ে যায় নখটা, তারপরে উঠে আসে, এমনি এমনি উঠে আসে, চারিটা উঠে আসে। এই যে এই সমস্যাগুলো যদি হয়, দেখাই একটা ছবি বড় করেই দেখাই, এই যে দেখছেন, নখের নিচের পোর্শনে হয়, সাদা যে অংশটা, ওই অংশটা হলুদ হয়ে যায় এবং অংশটা ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়, অংশটা চাইলে তুলে ফেলা যায়। তো এই সমস্যাটা হইলে এটাকে আমরা বলি হচ্ছে টিনিয়া উঙ্গুইয়াম। ফিঙ্গার বেডে হয়, বেড এই জায়গাটাকে বলে ফিঙ্গার বেড। যে অংশটা সাদা, এই যে নখের নিচে একটুখানি সাদা, একটু অর্ধচন্দ্রাকার একটা জায়গা আছে না, ওই জায়গাটার নাম হচ্ছে নেইল বেড। ওই নেইল বেডের মধ্যে হয়, সেই জন্য সেটাকে বলা হয়েছে উঙ্গুইয়াম। নেইল বেডের আরেক নাম হচ্ছে উঙ্গুইয়া। এটা আমাদের দেশের নাম না বা ইংলিশ নাম না, এটা হচ্ছে ল্যাটিন নাম, ঠিক আছে। ওকে, ফাইন, শেষ আমাদের। কোনটা কি কি বলে, হ্যাঁ, উঙ্গুইয়াম, উঙ্গুইয়াম, হ্যাঁ, এটাও ফাঙ্গাল, সব ফাঙ্গাল, সব টেনিয়াসিস, সবগুলোই টেনিয়াসিস। একটা শার্প বর্ডার থাকবে, মানে বাউন্ডারি থাকবে, একটা শার্প বর্ডার থাকবে, ঠিক আছে, সুন্দর একটা শার্প বর্ডার থাকবে প্রত্যেকটাতেই, এবং হচ্ছে মাঝখানটা একদম সাদা থাকবে। বাইরের চেয়েও বেশি সাদা থাকতে পারে, বাইরের চেয়ে কম সাদাও থাকতে পারে। তবে এই যে বাউন্ডারিটা দেখে বুঝবেন, লালচে একটা বাউন্ডারি থাকে, ঠিক আছে, একদম শার্প বাউন্ডারি, এটা আর কোথাও থাকে না। নো এক্সিমা, নো আর্টিকেরিয়া, কোথাও এত সুন্দর বাউন্ডারি থাকে না, ঠিক আছে। এটাতে একটা গোল বাউন্ডারি থাকে, গোল আকার হইতে পারে, একটু লম্বা টাইপেরও হইতে পারে, এরকম টাইপের হইতে পারে, ঠিক আছে, বাউন্ডারি থাকবে, ঠিক আছে। হেগে দিছে, হ্যাঁ, উঙ্গুইয়াম, UNGUIUM, উঙ্গুইয়াম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে বুঝতে পারছি কোনটা মাথায় যেটা হয় সেটার নাম কি, ক্যাপিটিস। এই যে উনি টুপি পরছে, যে এই টুপির ধরেন ইংলিশ নাম না, ওনার টুপির ইংলিশ নাম ধরেন ক্যাপ ধরা যেতে পারে, তো ক্যাপের জন্য ক্যাপিটিস নাম আসছে, ঠিক আছে। তো টিনিয়া ক্যাপিটিস, মাথার স্কিনে থাকলে টিনিয়া ক্যাপিটিস, হোল বডিতে থাকলে টিনিয়া কর্পোরিস, শুধুমাত্র কোন জায়গাগুলোতে, গোপনাঙ্গে থাকলে হচ্ছে এটাকে ক্রুরিস বলি, আর হচ্ছে পায়ের পাতা অথবা হচ্ছে মানে ফুট অ্যান্ড সোল, নট এই যে পায়ে, এই যে লেগে না, শুধুমাত্র ফুট আর সোলে থাকলে সেটার নাম হচ্ছে পেডিস, পড অর্থ পা, আর হচ্ছে শুধুমাত্র নেইল বেডে থাকলে উঙ্গুইয়াম, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসেন হচ্ছে, আপনি যদি কোনো পেশেন্ট আসলে বলেন যে আরে আপনার তো টিনিয়া পেডিস আছে, পেশেন্ট খুশি হয়ে যাবে, আরে রে এ তো ডাক্তার পুরো, তাই না। আচ্ছা, তারপরে হচ্ছে টিনিয়াসিসের এখন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে
হ্যাঁ, পেশেন্ট হচ্ছে দুইভাবে ট্রিটমেন্ট করব। এক নম্বর হচ্ছে আমরা তাকে মুখে খাওয়াবো, ঠিক আছে? মুখেরটাকে আমরা বলা হয় ওরাল অ্যান্টিফাঙ্গাল। ওরাল অ্যান্টিফাঙ্গাল, লাস্টে এল হবে, ওরাল অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে? ওরাল অ্যান্টিফাঙ্গাল। আর হচ্ছে আমরা ইউজ করব টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, মানে হচ্ছে স্কিনে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। ওরাল কি খাওয়াইতে পারি? ওরাল কি অপশন আছে আমাদের? কিটোকোনাজল আছে, ফ্লুকোনাজল আছে, তারপরে হচ্ছে ইট্রাকোনাজল আছে। ইট্রাটা খুব ইউজ করা হয়। তো ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, কিটোকোনাজল। কিটোকোনাজল মুখে তেমন একটা ইউজ করি না আমরা, হ্যাঁ। আরেকটা আছে পারমেথ্রিন, তাই না? পারমেথ্রিন, পারমেথ্রিন আমরা কই দেখে আসছি? স্ক্যাবিজে দেখে আসছি। এখানে পারমেথ্রিন ইয়েও ইউজ করা যাইতে পারে, ঠিক আছে? না, টপিক্যালটা না, মুখে খাওয়া যায় একটা, ঠিক আছে? হ্যাঁ, ওরাল অ্যান্টিফাঙ্গাল আর টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে? ওরাল অ্যান্টিফাঙ্গাল আর টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। ওরাল খাওয়াবো কি তাহলে? এগুলো তো খুলতেই ভয় করে, এগুলো এক একটা এক এক রকম হয়ে থাকে, হেগে দেয় কোন সময়। এখানে আমরা ওরাল অ্যান্টিফাঙ্গালের মধ্যে ফ্লুকোনাজল দিতে পারি, ফ্লুকোনাজল, অথবা ইট্রাকোনাজল ইউজ করা যেতে পারে, ইট্রাকোনাজল। সব এজল, যাদের নামের শেষে এজল আছে, হ্যাঁ, যাদের নামের শেষে এজল আছে তারা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে? আর সবচেয়ে বেশি দামি হচ্ছে ভরিকোনাজল, একটা 100 টাকা করে ট্যাবলেট ভরিকোনাজল, 100 টাকারও আছে, ঠিক আছে? ভরি যেটা, শুধু ভরি যেটা, ওটা 100 টাকা করে, আর বাকি সবগুলো 120 টাকা করে। তারপরে কি আছে? মাইকোনাজল আছে, মাইকোনাজল টপিক্যাল যদিও। টারবিনাফিন, আরেকটা আছে টারবিনাফিন, টারবিনাফিন, টারবিনাফিন। এই কটাই মনে রাখেন, হ্যাঁ, এই কটাই মুখে খাওয়ার, এই কটাই, ঠিক আছে? এর মধ্যে ফ্লুকোনাজলের মধ্যে কি কি ওষুধ আছে কমন? ক্যান্ডিভার আছে, ফ্লুগাল আছে, ডিফাঙ্গি আছে, ওমিস্টিন আছে, ডাইফ্লু আছে, ঠিক আছে? ক্যান্ডিডিন, ফ্লুসিড আছে, ফ্লুসিড, ফ্লুকন, ফ্লুকোনাফ, ফ্লুগার্ড, হ্যাঁ 50 এক আছে, 50, 150, 200, তাই না? 50, 150, 200। এটা এখানে ওজন অনুযায়ী কিছু না, এখানে 50টা দিবেন হচ্ছে যাদের অল্প কয়েকদিনের ছোট ইনফেকশন, যাদের অনেক বড় হয়ে গেছে সাইজে তাদেরকে 150 দিয়ে বেটার। 200 সাধারণত আমরা খুব কম দিই, এই ফ্লুকোনাজল যেগুলো, হ্যাঁ 200 সাধারণত কম দিই, ঠিক আছে? এই হলো ফ্লুকোনাজল, ঠিক আছে? ইট্রাকোনাজল কি আছে? ইট্রা আছে স্কোয়ারের, ইট্রা, ক্যান্ডিফাস্ট, আইকোনাল, অ্যাজোনক্স, ইট্রাকন, ইটকন, ইট্রাম্যাক্স, অনেক কোম্পানির আছে ইট্রা। ইট্রাকোনাজলের মধ্যে পাওয়া যায় 100-200, হ্যাঁ 100-200 কমন ইউজ হয়, 100-200। এমজির পরিমাণ না, এখানে বয়স অনুপাতে কিছু দেওয়া হয় না। এখানে বললাম যে ছোট ইয়ে হলে 50, ছোট ইয়ে হলে 50, যদি বড় হয়ে যায় 150 ইউজ করা হয়, 200 কম ইউজ করা হয়। ফ্লুকোনাজলে 200 কম ইউজ করা হয়, 50 আর 150 ইউজ করা হয়। বাচ্চাদের 50, যারা মুখে ট্যাবলেট খেতে পারবে তারা 50 খাবে, ঠিক আছে? দুধের বাচ্চাদের হচ্ছে টিনিয়াসিস খুব কম হয়। আর যদি হয়ে যায় না, যদি হয়ে যায় মুখে কোনো ওরাল অ্যান্টিফাঙ্গাল খাওয়ানো যায় না ছোটো বাচ্চাদের। সিরাপ পাওয়া যায় কিন্তু এটা খাওয়ানো উচিত না। আপনি যেরকম বললেন ছোটো 6 মাসের বড় হলে তাহলে খাইতে পারেন, 6 মাসের নিচে হলে খাওয়াতে পারবে না। হ্যাঁ, অয়েন্টমেন্ট দেওয়া যায়, বাচ্চাদের অয়েন্টমেন্ট দেওয়া যায়, কারণ অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে? সাইড এফেক্ট আছে কিছু। যারা ছোটো 2-3 মাসের বাচ্চাদেরকে আমরা নর্মালি অ্যান্টিফাঙ্গাল ইউজ করি না, ওরাল কোনো কিছু ইউজ করি না, টপিক্যাল ইউজ করি। হ্যাঁ, ওই যে 6 মাসের পর থেকে ওই যে ফ্লুগাল সিরাপই দিই আমরা, ঠিক আছে? কমন সবচেয়ে যেটা ফ্লুগাল সিরাপ। না, লেভেল নাই, কোনো লেভেল নাই। ভরিকোনাজলের দাম সবচেয়ে বেশি, দাম অনুযায়ী লিখছি আমি, ভরিকোনাজলের দাম সবচেয়ে বেশি, ফ্লুকোনাজল তারপরে, ইট্রাকোনাজল তারপরে, টারবিনাফিনেরও দাম কিন্তু বেশি। টারবিনাফিন যদিও নিচে পড়ে গেছে, টারবিনাফিনেরও কিন্তু দাম অনেক বেশি। টারবিনাফিন ধর লেখা উচিত ছিল 2 নম্বরে, টারবিনাফিন। ফ্লুকোনাজলের দাম কম, ইট্রার দামও কম মোটামুটি। হ্যাঁ, টারবিনাফিনের দাম সবচেয়ে কম। কি কোন একটা 50 টাকা করে ট্যাবলেট, ফ্লুগাল আরও কম না? আমি তো ট্যাবলেটের কথা বলতেছি, আমি ইয়ার কথা বলতেছি না তো।
ভরিকোনাজল দিবেন 150 ভরিকোনাজল তো 100 টাকার উপরে এক একটা। আমাদের একটা ম্যাডাম আছে, পেশেন্ট আসলে শুধু ভরিকোনাজলই লাগে, কারণ অন্য কিছু দিলে আসলে বাঙালির সারে না, বুঝছেন? বাঙালি বাদায় নিয়ে আসে এরকম এত বড় বড়, তাই সারবে কীভাবে? 5,000 টাকা একসাথে একবারে একসাথে নিয়ে আশ্চর্য তো আমার কাছে ধরে দিতে পারে। আমার কাছে দেখে ফ্লুগাল হচ্ছে 9 টাকা করে, 8 টাকা 9 টাকা করে, ঠিক আছে? 20,000 টাকার মেডিসিন দিয়েছে শুধু হ্যাঁ, এটা 50 150 পাওয়া যায়, 200 পাওয়া যায়। 200 সাধারণত দিই না আমরা, খুব বয়স্ক পেশেন্ট হলে 200 দিই, বয়স্ক বা বড় হইলে। ফ্লুকোনাজল যেটা, সেটার ডাবল দাম হচ্ছে ইট্রাকোনাজল, ঠিক আছে? ফ্লুকোনাজল হচ্ছে 8 টাকা করে, এর ডাবল দাম 15 টাকা হচ্ছে আমাদের ইট্রাকোনাজল। তার চেয়ে বেশি দাম টার্বিনাফিন 50 টাকা করে, আর 50-এর ডাবল হচ্ছে ভরিকোনাজল 100 টাকা করে। বুঝতে পারছি? সবচেয়ে কম দাম হচ্ছে ফ্লুকোনাজল 8 টাকা করে, 8 থেকে 10 টাকা রেঞ্জ। এর ডাবল দাম হচ্ছে 15 থেকে 20 টাকা হচ্ছে ইট্রাকোনাজল। তার ডাবল দাম হচ্ছে 50 টাকা করে হচ্ছে টার্বিনাফিন, তার ডাবল দাম ভরিকোনাজল 100 টাকা। প্রাইসের এত ভেরিয়েশন কেন? প্রাইসের ভেরিয়েশন, কারণ ফ্লুকোনাজল সবার আগে আসছে, এটা সবার আগে আসছে, এটা আদিমকালের ড্রাগ। তারপরে ইট্রাকোনাজল আসছে। টার্বিনাফিন রিসেন্ট বেরিয়েছে, মানে 8-10 বছর ধরে বেরিয়েছে টার্বিনাফিন। হ্যাঁ, টার্বিনাফিনও একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। কাদের? অনেকের আছে, অনেক ব্র্যান্ডের আছে, এখন অনেকেই বানায়। আমি বলি আপনাকে, নাম শুনলে হয়তো আপনি চিনবেন। টেলফিন আছে, টার্বেক্স আছে, টার্বিকেয়ার হচ্ছে এই যে টার্বিকন হচ্ছে বিকনের, টার্বিকন। তারপর টার্বিফিন হচ্ছে অ্যারিস্টোফার্মার। না, আমরা নর্মালি টার্বিকিল দিই। টার্বিকিল হচ্ছে একমি, টার্বিকিলটা সবচেয়ে ভালো কাজ করে। টার্বিকিল হচ্ছে একটা 250 গ্রামের ট্যাবলেটের দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে? টার্বিকিল, টার্বিম্যাক্স, টার্বিকিল আর টার্বিম্যাক্স সব 250 হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, সব কোম্পানি হচ্ছে মানে ওদের ব্র্যান্ড। হ্যাঁ, টার্বিম্যাক্স, টার্বিনাফিন, এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এখন বর্তমান টার্বিনাফিন। দামও একটু বেশি, মানে ওনাদের চালান উঠে যায়, ঠিক আছে? আর হচ্ছে মানে খুব দ্রুত কাজ করে টার্বিনাফিন। ফ্লুকোনাজল, ইট্রাকোনাজলের চেয়ে টার্বিনাফিন ভালো কাজ করে, তার চেয়েও বেশি ভালো কাজ করে ভরিকোনাজল, কিন্তু দাম অনেক বেশি, অনেকে এফোর্ড করতে পারে না। প্রতিদিন একটা করে ট্যাবলেট, ভরিকোনাজল কিন্তু একটা করে ট্যাবলেট, কিন্তু একটা ট্যাবলেটের দামই 100 টাকা। আর ইট্রা আপনি 2টা করে দিচ্ছেন, 2টার দাম পড়তেছে 15 টাকা। ডিফারেন্সটা দেখছেন? তাহলে একই জিনিসই যদি পেশেন্ট দেখে দিতে হবে, ঠিক আছে? ভরিকোনাজল আপনি আবার দিবেন কতদিন? 14 দিনে ক্লিয়ার হয়ে যাবে, 1400 টাকা যাবে। আর এখানে ইট্রাকোনাজল দিবেন 2টা মিলে হাইয়েস্ট 20 টাকা, একদিনে 20 টাকা, 21 দিনের ট্যাবলেট দিই আমরা, ঠিক আছে? 21 দিনের ট্যাবলেট দিলে কত হয়? সেই কিন্তু 400 টাকার মতো পড়তেছে, 400 450। কই হচ্ছে 1400 টাকা, কই 400 টাকা, এটা একটা হিউজ ডিফারেন্স হয়ে যায়। তো কিন্তু এটা কিন্তু ভরিকোনাজল খুব ভালো কাজ করে, ভরিকোনাজল যেটা, সেটা সবচেয়ে ভালো কাজ করে। টার্বিনাফিনও হচ্ছে 7 দিনের বা 14 দিনের কোর্স, ঠিক আছে? টার্বিনাফিন পাওয়া যায় 250 বাজারে, টার্বিনাফিন পাওয়া যায় 250। আমি লিখে দিই একটু, হ্যাঁ, নাহলে আপনারা একটু গুলাই ফেলতেছেন। ফ্লুকোনাজল যেটা, ফ্লুকোনাজল, ফ্লুগাল, মনে করেন ফ্লুগাল যেটা, ফ্লুগাল আমরা পাই 50, 150, 200 খাওয়াবো যাদের বয়স মোটামুটি 60+, অনেক বয়স্ক, এগুলো দিলে কাজ হচ্ছে না, বড় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে 200, ঠিক আছে? ফ্লুগাল। ইট্রাকোনাজলে আসি, ইট্রাকোনাজল পাওয়া যায় 200 আর 100, নতুন আসছে, অল্প একটু ইনফেকশন, 100 দিয়ে ছেড়ে দেবেন। আর এর চেয়ে যদি বেশি হয়, যে অনেক দিন খেয়ে আসছে, ভালো হচ্ছে না, তাহলে 200 দিবেন, ঠিক আছে? 200 দিবেন 3 বেলা বা 2 বেলা, হাইয়েস্ট 2 বেলা দেওয়াই ভালো, 400 বেশি যাওয়া উচিত না ইট্রাতে, ঠিক আছে? আর 100 যদি 2 বেলা দেন, তা তো 200 পড়তেছে, ঠিক আছে? তারপরে আসেন হচ্ছে টার্বিনাফিন পাওয়াই যায় 250, ঠিক আছে? টার্বিনাফিন পাওয়া যায় 250 mg, এটা 250ই দিবেন, যারাই দেন 250ই দিবেন। তবে টার্বিনাফিন কাদের দেওয়া যাবে না? অল্প বয়স্কদের দেওয়া যাবে না, এরা একবারে এই লোডিং ডোজ 250 পড়ে যাইতেছে, অল্প বয়স্কদের দেওয়া যাবে না। অল্প বয়স্কদের আপনি ইট্রা দিয়ে বা ফ্লুগাল দিয়ে শুরু করতে পারেন, সবচেয়ে ভালো হয় ফ্লুগাল দিয়ে শুরু করলে, যাদের বয়স 5 বছর, 5 থেকে 10 বছরের মধ্যে, অল্প বয়স্ক যারা, অল্প একটু হয়েছে। অল্প বয়স্কদের দেখবেন বড় হয় না তেমন, ছোটোই থাকে। এখন যদি হ্যাঁ অনেক দিন ধরে ভুগতেছে, 1-1.5 বছর ধরে ভুগতেছে, কারো দেখাই নাই, বড় হয়ে গেছে। আমার নিজের পায়ে একটা ছিল, এত বড় ছিল, এই আমার পায়ের ইয়াতে, এটাকেও যে পেডিস বলা যায়, সোলে না, উপরে ফুটে স্কিনে ছিল, অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। আমি কিছু খাই নাই, কয়দিন বেড দিছিলাম, অথচ আমি আপনাদেরকে শুরুতেই বললাম স্টেরয়েড দেওয়া যাবে না, কিন্তু আমার ওটা কীভাবে ভালো হয়েছে, আমার ওটা 6 মাস আমাকে ভোগাইছে, ওই বেড দিয়ে আরও বড় করে ফেলছি আমি, ঠিক
ঠিক আছে, আমি এই জন্য আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বললাম এটা দিলে ভালো হবে না, ব্যাটনোভেট দিলে উল্টা আরও বড় হবে। ছোট ছিল, এতটুকু ছিল, ব্যাটনোভেট দিয়ে দিতে এত বড় হয়ে গেছে। তো আম্মা ইউজ করতো ব্যাটনোভেট এক্সিমার জন্য, আমি ওটা দিয়ে নিয়ে লাগাইছি। কে জন্য আমার বলছিল, আমি তো তখন ছোটো, অনেক ছোটো, আমার বলছে এটা দিয়ে ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দিলেই ভালো হয়ে যাবে। কারণ আমি চুলকাইতাম, তো সে ভাবছে হয়তো এটা হয়তো বা এক্সিমার প্রবলেম, কিন্তু দেওয়ার পরে এটা অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু পরে অটোমেটিক্যালি রিজলভ হয়ে গেছে। ফ্লুগাল সবাইই দেওয়া যাবে। ফ্লুগালের একটা আছে কি বলে সিরাপ আছে, ওটা বাচ্চাদেরও খাওয়াইতে পারবেন আপনি, একদম ছোট বাচ্চা, হ্যাঁ 6 মাসের বড় বাচ্চাদের আপনি ফ্লুগাল সিরাপও খাওয়াইতে পারবেন, ঠিক আছে। আর ফ্লুগাল ট্যাবলেট 50, যেটা যেসব বাচ্চারা ট্যাবলেট খাইতে পারে তাদেরকে খাওয়াইতে পারবেন 50 যেটা। এটা কি কোনো সিরাপ পাওয়া যায় স্যার? ফ্লুগালের একটা সিরাপ পাওয়া যায়, ফ্লুগাল, হ্যাঁ বাচ্চাদের জন্য, ঠিক আছে। স্যার সেইটাও কত বছর বয়স থেকে মানে দেওয়া উচিত? ফ্লুগাল সিরাপ, এই যে দেখেন ফ্লুগাল 50 mg পার 5 ml, এটা হচ্ছে ওই যে বললাম মানে 6+ বা 5+ অ্যাটলিস্ট ট্রাই করবেন 5 মাসের হচ্ছে বড় বাচ্চাদের দিতে, ঠিক আছে। সুন্দর করে লেখা আছে এখানে, এখানে তো আরও বেশি করে দিছে, এখানে বলছে 1 বছরের বড় বাচ্চাদের দিতে। নর্মালি আমরা 6-7 মাসের বাচ্চাদেরকে দিই, কিন্তু তার নিচে যদি দেই তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। ফ্লুগাল ধরেন 3-4 মাসের একটা বেবি, একটা ছোট একটা দাঁতের মতো দেখছেন, আপনি তারে দিয়ে দিচ্ছেন, এমনিই ভালো হয়ে যায় দাঁত, ঠিক আছে। একটু ওয়েট করা লাগে, ঠিক আছে, জাস্ট ওরে ওই কী করা লাগে, সাবান টাবান দেওয়া যাবে না কয়েকদিন এমনিতে। হ্যাঁ আসেন আসবেন। ও গরম তো মেলা। আচ্ছা তাহলে টিনিয়াসিস আমরা পড়ে ফেলছি, ওরালটা, তাই তো। এখন টপিক্যাল কী দিতে পারি? টপিক্যাল হচ্ছে স্কিনে কি দিব, হ্যাঁ টপিক্যাল স্কিনে দিই ওই একই প্রায় জিনিস। কিটোকোনাজল ইউজ করা যায়, কিটোকোনাজলের একটা সোপ আছে, অবশ্যই সাবান দেওয়া যাবে না। এখানে 3টা জিনিস নো অ্যান্টিবায়োটিক, নো স্টেরয়েড অ্যান্ড নো সোপ। কোনো সোপ ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে এখন দিবে কি? সে সাবান না দিয়ে তো সব আঠা হয়ে যাবে গা হাত পা। কিটোকোনাজল সোপ আছে, হ্যাঁ কিটোকোনাজলের সোপ আছে। সবচেয়ে কমন যেটা ইউজ হয় কী যেন নাম, এটার না ড্যানসেল। নর্মালি এটা শ্যাম্পু ফর্মে আছে, ড্যানসেল শ্যাম্পু। তো এটাকে আপনি সোপ হিসেবেও ইউজ করা যায়, সারা গা হাত পায়ে লাগানো যায়, ঠিক আছে। ড্যানসেল শ্যাম্পু, এটা কিটোকোনাজল শ্যাম্পু আর কি, ঠিক আছে। 350 টাকার মতো নেবে, এটা মোটামুটি আপনার 5-7 দিন চলে যায়, ঠিক আছে। হ্যাঁ সিলেট প্লাস আছে শ্যাম্পু, হ্যাঁ তাও একই সেম জিনিস, সেম জিনিস, হ্যাঁ। না এগুলো লাস্ট ফার্মায় পাবেন, বা বড় বড় ফার্মেসিগুলোতে পাবেন, ছোটো ফার্মেসিতে পাবেন না, ছোটো ফার্মেসিতে কখনোই পাবেন না। এটা আপনারা আগে লিখেন না, আমি আগে বলতেছি কোনটা লিখবেন, হ্যাঁ। প্রথমে হচ্ছে সোপ বা শ্যাম্পু, এটা ইউজ করবে সে, ঠিক আছে। ড্যানসেল দেন, সিলেট প্লাস দেন, যা দেন, হ্যাঁ কিটোকোনাজল একটা শ্যাম্পু ইউজ করলেই হয়। তারপরে সবচেয়ে ভালো যেটা টারবিফিন, হ্যাঁ কি কি কে নাম ট্রেড নেম মনে নেই। আপনি তো ওষুধে কম, আমি কেন আপনাকে এই ব্র্যান্ড নেম কম শেখাচ্ছি, জেনেরিক নেম বেশি শেখাচ্ছি? কারণ ওষুধ যেহেতু আপনি ফার্মেসিতে যেহেতু বসবেন, ওষুধ আপনার মনেই থাকবে সবসময়, কারণ আপনি সবসময় ওষুধ ডিল করবেন, লোকজনের কাছ থেকে ওষুধ নেবেন, সেটা আপনার ফার্মেসিতে সাজায় রাখবেন। তা আপনি খালি মাথায় রাখবেন টার্বিনাফিন, যাই খুঁজবেন টার্বিনাফিন, টার্বিকিল, তারপরে হচ্ছে ধরেন টার্বিম্যাক্স। তো যেটা আপনি ওটা তো জানেন আপনি কোম্পানিতে আপনার দোকানে কি রাখছেন কোম্পানির কাছ থেকে, তাই না? চেম্বার যদি করেন, ওরে বাবা কই চলে গেছে উনি। চেম্বার করলে তো মনে করেন ধরা খাবেন একদম, মানে ধরা খেলে আর যাবেন নাই কোনো। চেম্বার করতে পারেন সমস্যা নেই, কিন্তু ধরা খেলে কোনো যাবেন নাই। টার্বিনাফিনের যে টপিক্যাল আছে, এই টপিক্যালটা সবচেয়ে ভালো আমার, টার্বিনাফিন হবে, হ্যাঁ নাফিন যে টপিক্যাল আছে এটা সবচেয়ে ভালো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, ঠিক আছে। হয়তো কোম্পানি আপনাকে বলবে ভাই এটার চেয়ে আয়ুডা ভালো, আমারটা ভালো, হ্যান ভালো, ত্যান ভালো, টার্বিনাফিন টপিক্যাল সবচেয়ে ভালো, ঠিক আছে।
তারপরে আদিম কেল্লা টপিক্যালগুলো ভালো। আদিম কেল্লার মধ্যে কি আছে, এই যে ক্লট্রিমাজল 1% টপিক্যাল, ঠিক আছে। তারপরে মাইকোনাজল আরেক আদিম কেল্লা, এটা আমার কাছে কোনো ভালোই মানে কোনোভাবেই ভালো লাগে না মাইকোনাজল, কিন্তু বাজারে সবচেয়ে বেশি মাইকোনাজল পাওয়া যায়। মাইকোনাজল টপিক্যাল, ওই যে মাইকো ফ্রি, ঠিক আছে, মাইকো ফ্রি একটা ক্রিম আছে, মাইকো ফ্রি মনে হয় টার্বিনাফিড মনে হয়, দাঁড়ান একটা মিনিট, মাইকোনাজল একটু দেখে নেই। মাইকোনাজলের মধ্যে আছে যে ফানজিডাল, ফানজিডাল আছে না, ফানজিডাল যেই ক্রিমটা সবচেয়ে বেশি লেখে বাজারে, ফানজিডাল। এসসি দেওয়া যাবে না, বললাম না টিনিয়াসিসে কোনো এসসি নেই। এসসি মানে আপনি ঢুকে গেছেন স্টেরয়েডে, এসসি ইউজ করা যাবে না, ঠিক আছে। মাইকোডার্ম, তার মাইকোডার্ম আছে, এগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে মাইকোনাজল, মাইকোনাজলের ইয়া, মিয়াজ, মিটিগাল, টপিকাজল, হ্যাঁ লুলিকোনাজল ইউজ করতে পারেন, লুলিকোনাজল ভালো, লুলিকোনাজল, হ্যাঁ লুলিকোনাজল এটাও মোটামুটি ভালো, এটা লেটেস্ট, হ্যাঁ লুলিকোনাজল। লুলিকোনাজলের মধ্যে লুলিকন আছে, মানে এই নামের সাথে মিল আছে সবগুলোর নামই, লুকাজল, লুলিকন, লুলিফান, লুলিকিল, সব লুলি, ঠিক আছে। এটা লুলিকোনাজলও ভালো, লুলিকোনাজল টপিক্যাল, ঠিক আছে। এই লুলিকোনাজল, মাইকোনাজল এইগুলো ইউজ করে নর্মালি। ইকোনাজল একটা আছে, ইকোনাজল একটা আছে, ইকোনাজল খুব কম ইউজ হয় বাংলাদেশে, অল্প কটা কোম্পানি বানায়, 4-5টা কোম্পানি। বাচ্চাদের মাইকোনাজলটা একটু সেফ বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। টার্বিনাফিনটা কম সেফ, দিলে দেখা যায় যে অনেক সময় মানে ঝামেলা করে, বাচ্চাদের জ্বালা পোড়া হয়, একটু টার্বিনাফিন দিলে একটু জলে, ঠিক আছে, একটু জলে, কারণ এটা ডিরেক্ট পোড়ায় ফেলে টপিক্যাল ইয়াটা। একেবারে ছোট বাচ্চাদের মাইকোনাজল দিবেন, ক্লট্রিমাজল দিতে পারেন ছোট, একদম ছোট বাচ্চাদের, এটা হচ্ছে 3 মাস প্লাস বাচ্চাদেরকে দেওয়া উচিত, 3 মাসের নিচের বাচ্চাদের কোনো কিছুই দেওয়া উচিত না, ঠিক আছে। নো টপিক্যাল, নো এই ওরাল। 3 মাস প্লাস, 3-4 মাস 5 মাস বয়স তাদেরকে আপনি চাইলে এই টার্বিনাফিন বাদে অন্যগুলো দিতে পারেন, মাইকোনাজল, ক্লট্রিমাজল, এগুলো পুরান দিনের তো, এগুলো খুব কম, এগুলো সেফ, সমস্যা খুব কম হয়, হ্যাঁ ম্যাক্সিমাম মায়ের থেকে হয়। মাকে দিলে হবে, একদম ছোটো বাচ্চাদের মাকে মুখে ওষুধ খাওয়াইতে পারেন, কোনটা একবারে আদিম কেল্লা যেগুলো ফ্লুগাল টুগাল এগুলো খাওয়াইতে পারেন, এগুলোতে সমস্যা সবচেয়ে কম। ধরেন বাচ্চার আছে, বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চার বয়স 2 মাস 3 মাস, বাচ্চা তো বুকে দুধ খায়, বাচ্চার মারে দিতে পারবেন, ফ্লুগাল দিতে পারেন, ফ্লুগাল, ঠিক আছে, অন্য কিছু না, অন্যগুলো দিলে ঝামেলা হয়, ঠিক আছে। অ্যান্টিফাঙ্গাল খাইলে কিন্তু ব্রেস্ট মিল্ক সিক্রেশন কমে আসে, অ্যান্টিফাঙ্গাল খাইলে ব্রেস্ট মিল্ক সিক্রেশন কমে আসে, শরীর শুকায় আসে। দেখবেন যারাই ওষুধ এগুলো ইউজ করছে বলবে যে আমার হাত পা শুকায় আসে, তার সাথে অ্যান্টিবায়োটিকও খাওয়া ভালো ছিল, অ্যান্টিবায়োটিক খেলেও তো এত শুকায় না, এগুলো খেলে দেখবেন শরীর কিন্তু একদম শুকায় আসে। তো ব্রেস্ট মিল্ক সিক্রেশন যদি কারো কম থাকে, নো অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া যাবে না, কোনো অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া যাবে না, ঠিক আছে। যাদের একটু কম আছে, যারা এসে বলে যে আমার তো মানে দুধ এমনি বাচ্চা একটু কম পায়, তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে বাচ্চা দুধ খাওয়ার বয়স পর্যন্ত থাক, অমনি থাক, টপিক্যাল দিবেন, ক্রিম দিবেন, ক্রিম দিলে তো সমস্যা নাই, কিন্তু মুখে ওষুধ দেয়া যাবে না, মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে। কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, আসলে আমার দুম করে দিয়ে দিলাম, দুম করে দেওয়া যাবে না। যে কোনো মা যদি দুধ খাওয়ায় বাচ্চাকে এবং দুধের উপরে ডিপেন্ডেন্ট বাচ্চা বয়স 3 মাস 2 মাস 1 মাস, কখনোই ওরাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া যাবে না, লিখে রাখেন, ওরাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া যাবে না। ব্রেস্ট ফিডিং মা ওরাল অ্যান্টিফাঙ্গাল খাইতে পারবে না, কি পারবে তাহলে টপিক্যাল স্কিনের জন্য দিব, ঠিক আছে। স্কিনে ভালো না হলে 2 মাস 3 মাস ওয়েট করেন, সমস্যা নেই, এতে মরে যাবেন না আপনি, তাই না, মরে যাবে, কিন্তু বাচ্চাটা তো মরে যাবে যদি আপনি দুধ দেন, একটু 1 ফোঁটাও না পায়, বাইরের খাবার খাওয়াবেন, এটা আরও খারাপ না, ঠিক আছে। টপিক্যাল ব্যবহার করবে, স্কিনে ব্যবহার করবে, হ্যাঁ স্কিনে ব্যবহার করতে তার ক্ষতি নেই কিছু। এরপরে আসেন হচ্ছে একনি ভালগারিস। একনি ভালগারিস কি? একনি মানে কি? ব্রণ, তো আপনারা সবই জানেন। একনি ভালগারিস কীভাবে হয় বলেন তো? জানি তো সবাই কীভাবে হয় এই ব্রণটা। এটা আমাদের অনেক দিনের প্রশ্ন যে ব্রণ কেন হয় মানুষের, তাই না? হ্যাঁ, ব্রণ কেন হয়? ব্রণের মধ্যে একটা সবচেয়ে কমন ফ্যাক্টর, অনেকেই বলে ধুলাবালি, ঠিক আছে, ধুলাবালি, আমিও বলি ধুলাবালি, ঘুম কম হলে, হ্যাঁ ঘুম কম হলে, এটা হচ্ছে টিপিক্যাল চিন্তাভাবনা। এটা আমি লিখতেছি যে আপনাদের টিপিক্যাল চিন্তাভাবনা। টিপিক্যাল চিন্তাভাবনা কী কী পাওয়া যায় দেখি। ঘুম কম হলে, টেনশন করলে, তাই তো,
টেনশন করলে কোষ্ঠকাঠিন্য, অনেক কিছু পাওয়া যাইতেছে। কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা নাকি? কোষ্ঠকাঠিন্য থাকলে কি মানে ওয়াশরুমে বসে বসে ব্রণ উঠে যাবে নাকি? এরকম কি হইতে পারে? হরমোনাল, আচ্ছা ঠিক আছে, হরমোনাল। আর কি হইতে পারে? আর আবার আমি অনেক জায়গায় শুনছি হচ্ছে ভাজা পোড়া বেশি খাইলে নাকি? ভাজা পোড়া, তেলে ভাজা খাবার বেশি খাইলে ছোঁয়াছে না, একনি ছোঁয়াছে না, একনি নট ছোঁয়াছে। পুষ্টিকর খাবারের অভাবে, ওকে আরেকটা পাওয়া গেল, পুষ্টিকর খাবারের অভাবে। এগুলো লেখেন না কিন্তু, এগুলো আপনাদের কাছ থেকে আমরা আইডিয়া দিচ্ছি কি কি হইতে পারে। পুষ্টিকর খাবারের অভাব, হ্যাঁ এই একটা রাইট অ্যান্সার এতক্ষণ পর্যন্ত পাইছি যে ডেড সেলের কারণে কোষ যদি মারা যায়, এটা এতক্ষণ পরে একটা রাইট অ্যান্সার পাইছি, ডেড সেল। মুখে যদি ডেড সেল থাকে তাইলে হইতে পারে। এতক্ষণ পর্যন্ত যতগুলো পাইছি এগুলো হচ্ছে সব কোরিলেটিং ফ্যাক্টর, মানে এইগুলো হইলে ব্রণ বাড়বে, এইগুলোর জন্যই ব্রণ হবে, নট ট্রু। ঠিক আছে? গরমে গেলে, বেশি পরিমাণ ঘামলে, হরমোনের অভাবে, তারপরে হচ্ছে আপনার এই যে পুষ্টিকর খাবারের অভাবে, তাহলে তো আপনার বস্তির ছেলে মেয়েদের ব্রণ উঠতো। দেখছেন কারোর মুখে কোনোদিন ব্রণ? অয়েল প্রোডিউসের অভাবে, হ্যাঁ অয়েল প্রোডিউস হয় বেশি, তাদের ব্রণ বেশি হয়। হ্যাঁ, ব্রণ হয় আসলে আলালের ঘরের দুলাল। ব্রণ কখনো বস্তির ছেলে মেয়েদের হয় না, বা যারা স্লামে থাকে, বা যারা সারাদিন পরিশ্রম করে। আপনারা যারা ঠান্ডা পানি মানে বিক্রি করার জন্য বাসে বাসে ঘুরে, তাদের গালে কয়টা ব্রণ দেখছেন? আর আপনার গালে কয়টা ব্রণ আছে? ব্রণ হয় আমাদের, যারা সারাদিন খাই ঘুমাই বসে থাকি, ব্রণ হয় তাদের। ব্রণ কিন্তু গরিব মানুষের হয় না। তো ধুলাবালি তাহলে অ্যাকসেপ্ট করা গেল না, কারণ ধুলাবালিতে তো বাচ্চা পোলা মানে আরও বেশি থাকে, কই তাদের তো ব্রণ হয় না। তারপরে টেনশন করলে অ্যাকসেপ্ট করা গেল না, কোষ্ঠকাঠিন্য অ্যাকসেপ্ট করা গেল না। ডেড সেল অবশ্যই ডেড সেল, কারণ জিনিসটাই ডেড সেল। এটা আসলে উনি অ্যান্সার দেয় না, এটা হচ্ছে এই একনিমালকারের জিনিসটাই ডেড সেল। ওকে, ভাজা পোড়া বেশি খেলে এটা একটা রাইট অপশন। যত বেশি পরিমাণ তেলের খাবার খাবেন, ভাজা পোড়ার মধ্যে থাকে রিফাইনিং অয়েল, মানে একটা তেলই বারবার ভাজতেছে। কোনোদিন ফালাই দিছে ওই বেটা? ফালাই দেয় না কোনোদিন। এতগুলো তেল দিয়ে বসে সকালবেলা, রাত্রেবেলা যাওয়ার সময় আবার এগুলো আবার বাসায় নিয়ে যায়, মানে পরের দিন এসে আবার ভাজবে। তো আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই এই যে এতগুলো তেল ঢাললেন করার ভিতরে, এগুলো ফেলে দেবেন? তো কেন ফেলে দেবো কেন? হ্যাঁ, আবার এখানেই তো প্রায় 500 টাকার চালান, আমি ফেলে দেবো কেন? এবং ওইটা দিয়ে সে সারাদিন ভাজে, বাসায় একটুখানি থাকে, ওটুকু আবার বাসায় নিয়ে যায়। এই রিফাইনিং অয়েলের কারণে কি হয়? আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? আপনার কোষকে বাঁচায় রাখে। এখন কোষ যদি বাঁচায় রাখার উপাদান কমে যায়, কোষ কী হবে? মরে যাবে। তো কোষ মরে গেলে কী হবে? এই ডেড সেল হইলেই একটি ভালগারিস হয়। একটু পরে আপনাকে মেকানিজম পুরোটা বুঝাই দেবো কীভাবে হয়। হরমোনাল প্রবলেম মানা গেল না, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হরমোনাল প্রবলেম মানা যেতে পারে। মহিলাদের ব্রণ হরমোনাল প্রবলেমের কারণেই হয়। ঠিক আছে? কেন হয় সেটাও বলে দেবো, কীভাবে হয়। ঘুম কম মানা গেল না, তবে হ্যাঁ ঘুম কম এটা এক দিক থেকে রাইট ধরা যেতে পারে। এগুলো প্রত্যেকটাই তো বললাম কো রিলিজিং ফ্যাক্টর, মানে এগুলো হচ্ছে কি করে? রিলিজটাকে বাড়ায় দেয়। একনি রিলিজ যতটুকু হয়েছে এটা আরও বাড়ায় দেয়। ঠিক আছে? ঘুম কমরে মানা যেতে পারে একদিক থেকে। ঘুম কম হলে কি হয়? ব্রেইনের যে ফাংশনিং সেন্টারগুলো আছে, সেন্টারগুলো কাজ করা কমায় দেয়। সেন্টারগুলো কাজ করা কমায় দিলে কী হবে? অক্সিজেন, ঘুম যত কম হবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি পরিমাণ সাপ্লাই লাগবে। এত বেশি পরিমাণ অক্সিজেন সাধারণত সাপ্লাই পাওয়া যায় না রাতের বেলা। এমনিতেই রাতের বেলা অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে আসে পুরো এনভায়রনমেন্টে। কারণ কি? রাতের বেলা গাছ কী করে? ম্যাক্সিমাম টাইম কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। ঠিক আছে? এবং এটাকে বলে, এটাকে একটা বলে, এটা হচ্ছে রাতের বেলা যে অবাধ শ্বসন করছি কিনা আমরা। অক্সিডেটিভ ফসফোরাইলেশন একটা আছে, ডিঅক্সিডেটিভ ফসফোরাইলেশন একটা আছে, অবাধ শ্বসন। মানে রাতের বেলা গাছও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ঠিক আছে? এই জন্য বলে গাছের নিচে রাতের বেলা ঘুমাইতে নেই। তো রাতের বেলা অক্সিজেন লেভেল কমে আসে, যত বেশি পরিমাণে আপনি জাগবেন রাতে, তত বেশি পরিমাণ বডির মধ্যে অক্সিজেন ডেফিসিট হতে শুরু করে, মানে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। তো অক্সিজেন কমলে আলটিমেটলি ডেড সেল বাড়বে, ডেড সেল বাড়লে আলটিমেটলি একনি ভালগারিস। এই পুষ্টিকর খাবার দাবারের অভাব, এটাও মানা গেল না, তবে এটার সাথে ওটার কিছুটা রিলেশন আছে। যত পুষ্টি কম পাবে বডি, তত সেল ডেড হইতে থাকবে, তত বেশি পরিমাণ একনির সম্ভাবনা থাকবে। ঠিক আছে? ধুলাবালি একেবারেই মানা গেল না, তবে হ্যাঁ ধুলাবালি একটা কাজ করে, ধুলাবালি একটা ডিরেক্ট কাজ করে, একনি হইতে সাহায্য করে। সেটা কেমনে? আমাদের স্কিনের ভিতরে যে পোরগুলো আছে, পোরগুলো ধুলাবালির কারণে আটকে যায়। এই আটকে যাওয়ার কারণে ভিতরে ডেড সেলগুলো আটকা পড়ে যায়, বের হইতে পারে না, যার কারণে কি হয়? ব্রণ হয়। ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটাই আসলে কোরিলেটিং ফ্যাক্টর, কিন্তু মেইন রিজনটা বলতে পারলেন না কেউ। মেইন রিজন ডেড সেল না, ডেড সেল আসলে এটা আসলে ডেড সেল হয়। হ্যাঁ, প্রসাধনী ইউজ করলেও কিন্তু সেই এই যে স্কিন পোরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি প্রচুর পরিমাণ ইউজ করেন, যে কি বলে মেকআপ বা হচ্ছে ফাউন্ডেশন, এগুলো দেই না আমরা, মেকআপ ফাউন্ডেশন,
তারপরে মার্কারি থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ প্রচুর মার্কারি থাকে এবং হচ্ছে এগুলো স্কিনের যে পোরগুলো আছে পোরগুলোকে অফ করে দেয়, যার কারণে নিচের যে সেবামগুলো আছে সেবামগুলো বাইরে বেরোতে পারে না। ঠিক আছে, আমি একটু পরে বলতেছি। কে বলছে ব্যাকটেরিয়াল ইনফেকশন? আপনি? ওয়াও, একটা হাততালি দিই আমরা। একনি ভালগারিস হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে একনি কি তাইলে টেনশন থেকে ঘুম থেকে হয়? নো, ইটস আ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওগুলো হচ্ছে এটাকে আরও বাড়ায় দেবে। ঠিক আছে, ওগুলো থেকেই ব্রণ হবে তা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি ইনফেকশন, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। অনেকক্ষণ পর একটা রাইট অ্যান্সার পাবো। এটা একটা ব্যাকটেরিয়াল, হ্যাঁ এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাহলে একনি বা ব্রণ আমরা যে মনে করি ময়লা থেকে হচ্ছে, ময়লা আটকে গেছে মুখের ভিতর, ধুলাবালি, কিছুই না, আসলে এটা ইটস আ ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর ধুলাবালি বা ময়লা এটাকে আরও কী করে, এক্সাজারেট করে, মানে এটাকে আরও বাড়ায় দেয়। ঠিক আছে, তো মেনলি এটা একটা মেকানিজম আছে। ঠিক আছে, একটা ছবি আছে আপনাদের, একে দেখাইলে সবচেয়ে ভালো বুঝবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মনে করেন স্কিন লেয়ার। ঠিক আছে, স্কিন লেয়ারের উপরে কি আছে, হেয়ার ফলিকল আছে, আমাদের লোম বলা যায়, মুখের উপরেও আছে কিন্তু পাতলা পাতলা বিধায় দেখা যাচ্ছে না, চিকন চিকন বিধায়। তো এটা মনে করেন আমাদের হেয়ার ফলিকল বা হেয়ার। ঠিক আছে, তো এখন এই জায়গায় কি আছে, পোর আছে, স্কিন পোর, অর্থাৎ হচ্ছে ছিদ্র, স্কিনের ভিতরে যে ছিদ্রটা। ওকে ফাইন। এখন যখন আপনার এই স্কিন এই পোরের এই জায়গাটাতে একটা ব্যাকটেরিয়া আছে, নাম হচ্ছে, ও সেই অবস্থা, ইয়া হাবিবি কার ফোন বাজে, ও গুড গুড। আচ্ছা হয়েছে আপনাদের কথা বলা হয়েছে ফোনে? আরে এন্ড টাইমে যদি বউ ফোন দেয় তাহলে তো ঝামেলা। শেষ করেন। স্পেশাল রোগী, বুঝছেন, এগুলো স্পেশাল রোগী। আমি যখন চেম্বারে ঢুকি আমি বলি যে আচ্ছা ঠিক আছে রাখি, চেম্বারে ঢুকলাম না, আর 2 মিনিট, আরে রুগী চলে যাবে, তারপরে আর 2 মিনিট পরে চেম্বারে ঢুকলে আর রুগী থাকবে না। আচ্ছা পপি আবার শরীর খারাপ না? আজকে আপনি চুপচাপ কেন বলেন তো, কি হয়েছে আপনার, মন খারাপ? চাচা মারা গেছে ওনার, দুষ্টামি করা যাবে না। ঠিক আছে, হয়েছে আপনার শেষ। আচ্ছা এই যে দেখেন, একটু 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 মনোযোগ দেন, মনোযোগ দিলে আপনি আজকের পর থেকে আর কোনোদিন কাউরে ব্রণ বুঝাতে অসুবিধা হবে না। ঠিক আছে, এটা মনে করেন স্কিনের উপরে হেয়ারটা, এর নিচে হচ্ছে যে আমাদের হেয়ার ফলিকলটা, হ্যাঁ হেয়ার ফলিকল বা স্কিনের মানে ভিতরে যে হেয়ারের অংশটুকু। এখন এই জায়গাটা তো আমাদের পোর বা ছিদ্র, এখান থেকে তো বের হয়, তাই না? প্রত্যেকটা যে দেখেন লোমকূপ বলা যায়, পোরের বাংলা লোমকূপ থেকেই তো এক একটা বের হইতেছে না। এখন এই লোমকূপের গোড়াটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাইলেই তো এখান দিয়ে একটা ব্রণ ওঠার চান্স আছে। ব্রণ জিনিসটা কি? ব্রণ জিনিসটা হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন। এই যে ব্রণ বলি আমরা, এই যে চাপ দিলে ভাতের মতো বেরোয়, কি সুন্দর, এটা হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, নাম্বার 1 হচ্ছে ব্যাকটেরিয়া, এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া আছে। এই সুন্দর করে ব্রণ গেলে এই যে অমুকের হাতে ধরাই দিলাম, জিনিসটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এটা করি আমরা, ম্যাক্সিমাম করি না, ব্রণটা গেলে সুন্দর করে আরেকজনের হাতে ধরাই দিই, বা আমাদের বোনরা এরকম করতো সতেরি করে। তো এটার মধ্যে যে ব্যাকটেরিয়া আছে এটা তো আমরা জানতামই না, এর মধ্যে আছে ব্যাকটেরিয়া। আর আপনার স্কিনের একটা উপকারী উপাদান আছে, সেটার নাম হচ্ছে সেবাম। হ্যাঁ, সেবামটা হচ্ছে স্কিনকে ময়েশ্চার রাখে। হ্যাঁ, সেবাম, ব্লাডে যেরকম সিরাম থাকে, ব্লাডটাকে ময়েশ্চার রাখে, স্কিনে একটা উপাদান আছে সেবাম। স্কিনে দুটো জিনিস সিক্রেশন হয় ঘাম হইলে, একটা হচ্ছে সোয়েটিং ঘাম, আর একটা সেবামও কিন্তু অল্প অল্প করে সিক্রেট হয়ে কী করে, উপরের স্কিনটাকে ময়েশ্চার রাখে। আমরা ঘামাই কখন, যখন আমরা অনেক গরমে থাকি। তো এখন গরমে এই যে ফ্যান চলতেছে, আপনার বডির তো সব ময়েশ্চার তো নিয়েই যাওয়ার কথা। এটা দেখেন, একটা কাঁথা দিয়ে রাখলে শুকায় যায়, একটা ভারী কম্বল দিয়ে রাখলেও শুকায় যায় ফ্যানের নিচে 5-6 ঘন্টা রাখলে। তার মানে কী পরিমাণ পানি শোষণ করতেছে না? তাহলে আমাদের স্কিনটা কেমন হয়ে যাওয়ার কথা, গাছের কাঠের মতো হয়ে যাওয়ার কথা না, এই ওয়ালের মতো হয়ে যাওয়ার কথা না। কিন্তু আমাদের স্কিনটা ময়েশ্চার কীভাবে থাকে, ভিতর থেকে হচ্ছে অয়েলি একটা সাবস্টেন্স বের হয়। যে অনেকে বলে আমার মুখ খুব তেল হয়ে গেছে, তার মানে তার ভিতরে সেবামের পরিমাণ বেশি। এই অয়েলি স্কিনে আমরা বলি
ব্রণ হয়। কেন হয়? কারণ অয়েলি স্কিনেই কিন্তু সেবামের পরিমাণ বেশি। যাদের স্কিন শুষ্ক হয়ে যায় তাদের বডিতে কি আছে? সেবামের পরিমাণ কম আছে। এই জন্য তাদের স্কিনটা কেমন? শুষ্ক, শুকনা। তারা দেখবেন অনেক গরমে গেলেও ঘামায় না। কেমন মানুষ তারা? চিকন চাকন মানুষ। যারা শুকনা মানুষ তাদেরই সবচেয়ে কম ঘাম হয়, তাদের বডিতে সেবাম কম, তাদের স্কিনেই একনি কম। যারা একটু বয়স্ক, হ্যাঁ সেটা সারাক্ষণ হাইড্রেশনে ভোগে। যারা একটু স্বাস্থ্য ভালো আছে, এখন এমন হতে পারে শুকনা মানুষ ব্রণ আছে, তাহলে তার বুঝতে হবে তার বডি ডিহাইড্রেটেড না, তার বডিতে সেবাম আছে, সেবাম কন্টেন্ট বেশি। চিকন মানুষেরও কিন্তু ব্রণ আছে। আপনি বলতে পারেন তাহলে শুকনা মানুষ, আমি যে দেখছি আমার বন্ধু অর্থ গাল ভর্তি ব্রণ, সেটাতে তার স্কিনের ভিতরে কি বেশি? সেবামের পরিমাণ বেশি। ঠিক আছে? তো ব্যাকটেরিয়া প্লাস সেবামের একটা কালেকশনই হচ্ছে এই ব্রণ, যেটা চাপ দিলে একটা বের হয় একটা জিনিসের মতো। এখন এই পোরটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে এখান দিয়ে এই সেবামগুলো, যে সেবামগুলো রয়েছে স্কিনের ভিতরে, মনে করেন এই সেবামগুলো এই জায়গায় থাকার কথা ছিল, তাই না? ছড়ায় থাকার কথা ছিল। এই পোরটা আটকে যাওয়ার কারণে সব এসে কি কোথায় জড়ো হয়েছে? এই ফলিকলের পাশে জড়ো হয়ে গেছে। আপনার মনে করেন আমি এই লেয়ারের মধ্যে একটা জিনিসকে ছড়ায় রাখছি, একটা তরল জিনিসকে। এখন যদি কোথাও একটা চাপ দিয়ে রাখি, ওগুলো সব জমা হয়ে যাবে না এক জায়গায় এসে? তরলের কাজ কি? যেখান দিয়ে হচ্ছে ফুটো পায় সেখান দিয়ে বের হয়ে যাবে। আর যদি ফুটো যদি কোথাও না পায়, সবগুলো এখানে এসে কি জড়ো হয়ে থাকবে। তো এখানে যেটুকু থাকার কথা ছিল হচ্ছে এরকমভাবে, সেগুলো সব এসে এই পোর যেহেতু বন্ধ, এই পোরের এখানে বের হইতে চাইতেছে, কিন্তু সবাই একসাথে জমাট বেঁধে যাইতেছে। এটা অনেক দীর্ঘ সময়ের প্রসেস। ও বের হওয়ার মতো জায়গা পাচ্ছে না, এবং এটা 1-2 দিনে হয় না, এটা একটা দীর্ঘ দিনের প্রসেস। মিনিমাম 1 মাস 1.5 মাসের একটা প্রসেস। এই 1.5 মাসের মধ্যে যদি আপনি কোনোভাবে পোর ওপেন করতে পারেন, এটা সুন্দর করে বের হয়ে চলে যাবে। এই জন্য হ্যাঁ, এই জন্যই আপনারা ফেসিয়াল হাইড্রেশন বা এরকম ট্রিটমেন্টগুলো করান, যাতে হচ্ছে কি হয়, পোরগুলো ওপেন থাকে। নর্মালি দেখবেন ফেসিয়াল করলে কি হয়, প্রচুর মাসাজ করে দেয় ওরা। মাসাজ করে দিলে পোরগুলো ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে আমাদের ডেড সেল কমে আসে, ডেড সেলগুলো বের হয়ে যায়, এবং এই জায়গাটা যে বন্ধ হয়ে আসে, এই জায়গাটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। এই জন্য বড় লোকরা প্রতি মাসে মাসে একবার বা অ্যাটলিস্ট 2-3 মাসে একবার করে ফেসিয়াল করায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে কথা হচ্ছে, হ্যাঁ ফেসিয়াল করলে উপকার আছে, ক্ষতি কী আছে বলেন তো? প্রচুর পরিমাণে স্টেরয়েডাল ক্রিম ইউজ করা হয় ফেসিয়ালের সময়। যদি ভালো জায়গা থেকে ফেসিয়াল করান, সেখানে দেখা যায় যে কম ক্রিম ইউজ করে হাইড্রেশনের পরিমাণ বেশি বাড়ায় দেয়। যত খারাপ জায়গায় যে ফেসিয়াল করাবেন, যেমন সেলুন টেলুন এসব জায়গা, মেন্স পার্লার এসব জায়গা থেকে করাবেন, এই ভাবতেছে ভাই যে কালকেই ফেসিয়াল করে সুন্দর হয়ে যাব, তত বেশি পরিমাণ স্টেরয়েড ক্রিম ইউজ করবে, যে স্টেরয়েড ক্রিম আপনার পরের আরও 12টা বাজাবে। ভালো তো করবে এটা, বরঞ্চ 12টা বাজাবে। এখন দেখেন তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি, সেটা আমাদের জানা দরকার। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হ্যাঁ, অভ্যাসে করবেন না। তাহলে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাম একটু কঠিন, প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি। ঠিক আছে? নামের সাথে একনি আছে, প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি এই ব্যাকটেরিয়াটার নাম, প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি। এই ব্যাকটেরিয়াটার কারণে আমাদের নর্মালি একনি ভালগারিস হয় বা ব্রণ উঠে, এই প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি। ঠিক আছে? প্রোপিওনি ব্যাকটেরিয়াম কি হয়? অ্যাকুমুলেশন হয়। এই জায়গাটায় যখন বন্ধ হয়ে যায় পোরটা, তখন এখানে এই ব্যাকটেরিয়ার একটা অ্যাকুমুলেশন হয়। অ্যাকুমুলেশন মানে জমাট বাঁধা। এই ব্যাকটেরিয়াটা জমাট বাঁধে। জমাট বাঁধলে কি হয়? একে তো বাইরের ধুলাবালি পোরটাকে বফ করে রাখছে, ভেতর থেকে সেবামগুলো বেরোতে পারতেছে না, সেবাম একটা কালেকশন বিরাট বড় জমে গেছে। এরপরে এখানে আবার কি হয়েছে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? প্রোপিওনি ব্যাকটেরিয়াম একনি। এর কারণে 3টা মিলায় এই জায়গাটা একদম একদম পুরো পার্মানেন্টলি অফ হয়ে যায় 1-1.5 মাসের জন্য। তখন এই ভিতরের যে চাল বলেন যে বের হয়, এগুলো সব সেবাম, ভিতরের সেবামগুলো জমে শক্ত হয়ে যায়। এই সেবামগুলো ছিল অয়েলের মতো পাতলা, এটা জমে অনেক দিনের জমে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে তখন কী হবে? এদিক দিয়ে ঠেলা মেরে বেরোবে না, চেষ্টা তো করবে বেরোয়ার। একটা সময় যখন ধরেন আপনি একটা বোতলে কতটুকু পানি নিতে পারবেন, ওই বোতল সমান, এর বেশি হয়ে গেলে কী হবে? ঠেলে বেরোবে না। তো এই জিনিসটাও একটা সময় সেবাম জমতে একসময় ঠেলে বেরোলে কী হয়? স্কিন সহ ঠেলে উপরের দিকে উঠে আসে, এবং মুখটা তখনই হয় যখন পেকে যায়, একদম মুখটা একদম সুচালো হয়ে যায়, তখন আমরা চাপ দিলে বের হয়ে আসে। এর এক পর্যন্ত কিন্তু চাপাচাপি করলেও বের হয় না। দেখেন অনেকক্ষণ ধরে চাপাচাপি করলেও বের হয় না, যখন মুখটা ফুটা হয়ে যায় তখন আমরা ওই দিক দিয়ে চাপ দিলে হয়তো বের হয়ে আসে। কারণ স্কিনেরও তো একটা ইলেকট্রিসিটি আছে, আপনি যতই চাপ দেন জিনিসটাতে ইলেকট্রিসিটি ব্রেক না হলে বেরোবে না। এই জন্য আমরা বলি ব্রণ নিয়ে খুঁটাখুটি করতে নিষেধ। কেন? চাপাচাপি করতেছেন, উপরে স্কিন লেয়ারটা ইলেকট্রিসিটির কারণে রয়েছে আটকা, কিন্তু আপনি যত জোরে চাপ দিচ্ছেন তত ওইখানে স্কিন টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হওয়ার কারণে কী হচ্ছে? ওখানে কালো একটা দাগ থেকে যাবে অনেক দিনের। এটা করা যাবে না। একমাত্র যদি মুখ ফেটে যায়, হালকা একটা চাপ দিয়ে আপনি জিনিসটা বের করে ফেলে দিতে পারেন। ঠিক আছে?
আর অবশ্যই ডেড সেল উঠানোর পরে মানে ব্রণ উঠানোর পরে ব্রণ গালার পরে অবশ্যই সেখানে স্ক্রাবিং করে দিতে হবে, নাহলে ওই ডেড সেলগুলো থেকে যাবে, কালো হয়ে থাকবে মুখ, আপনারা আর কেউ বিয়ে করবে না, বুঝছেন? এই হলো সমস্যা। এই সমস্যাটা হচ্ছে তাহলে কী করতে হবে, অবশ্যই ডেড সেল যদি বের করে ফেলেন, সেলটা তো ডেড হয়ে গেল, অবশ্যই স্ক্রাবিং করে ফেলতে হবে। এটা সেটা ফেসিয়ালের মাধ্যমে করেন, নিজে করেন। আমাদের কাস্টমারদের ওই যে আপনার যে ব্যাকটেরিয়ার নামটা, হ্যাঁ, প্রোপিওনিব্যাকটেরিয়াম একটি, আমরা একটা ক্রিম লিখতাম প্রোপোলিন, ওটা দ্যাটস ফ্রম ইউএসএ। আচ্ছা, তার ময়শ্চারাইজারের জন্য দিতাম হলো এলোভেরা জেলি, আর প্রোপোলিন দিতাম তার বাসায় ইউজ করার জন্য। বাহ, সেই সেই এই যে ওনার থেকে শুনে নেন, শুনে শুনে লিখে ফেলেন। আর আপনার ব্রণের যাদের অতিরিক্ত ব্রণ, হ্যাঁ, তাদের জন্য আমরা ভিটামিন সি সিরাম ইউজ করি এবং হাই ফ্রিকোয়েন্সি ইউজ করি। আচ্ছা, সো দুইটা সেগমেন্ট নিলে হচ্ছে তার ব্রণটা মোটামুটি কভার হয়ে যায়, আচ্ছা। বাসায় মেইনটেইন করে। আচ্ছা, আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবীর মুখ ভর্তি ব্রণ, এর জন্য বিয়ে হচ্ছে না, তাহলে আপনার কাছে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এতদিন কি ট্রিটমেন্ট দিলাম? হ্যাঁ, বান্ধবীর ভালো হলো না, অনেক ট্রিটমেন্ট সে দিছে, প্রায় 1.5-2 বছর 3 বছর মতো ট্রিটমেন্ট নিছে স্কিন, শুধু আমার কাছে না। হ্যাঁ, আমরা ওরা মজা করে কি বলি, আমরা ওরা মজা করে আরো বলি যে হচ্ছে স্যার আমাদের আরেকটা জিনিস দিন, মানে হেয়ার ফল কন্ট্রোল করার জন্য মানে কি ধরনের মেডিসিন আমরা ইউজ করতে পারি, মানে ওরাল বা হলো কি আপনার ওরাল বা হলো আপনার মানে এক্সটার্নাল মেডিসিন। হ্যাঁ, একটু বলে দেব। এখন আস্তে আস্তে মানে অনেক হেয়ারের জন্য হচ্ছে অনেক কিছু আছে আসলে। এখন কথা হচ্ছে কি, হেয়ারের মধ্যে আমি বলি হেয়ার ফলের মধ্যে অনেক কিছু আছে, কিছু ফ্যাক্টর আছে, যেমন জেনেটিক্যাল ফ্যাক্টর, এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। যেটা আমার বাবার যদি টাক থাকে, আমার টাক হওয়ার সম্ভাবনা 90%, আর না হলে আমার একটা হরমোনাল একটা আছে, প্লাস পয়েন্ট আছে। টেস্টোস্টেরন লেভেল যদি বেড়ে যায়, আপনার চুল পড়বেই। টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেলে দেখবেন অনেক মানুষের গাল ভর্তি দাড়ি, সারা শরীর ভর্তি লোম, কিন্তু মাথায় এক ফোঁটা চুল নেই। তার কারণ হচ্ছে টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেছে, বডি হেয়ার বেড়ে গেছে, চুল পড়ে যাচ্ছে। তারপরে মহিলাদের যদি ইস্ট্রোজেন বেড়ে যায়, চুল পড়ে যাবে। ইস্ট্রোজেন কিন্তু ভালো হরমোন, কিন্তু ইস্ট্রোজেন হচ্ছে বেড়ে গেলেই চুল পড়বে। অনেক মহিলাদের দেখবেন অ্যালোপেশিয়া আছে, মানে চুল একদিক দিয়ে নাই, এক পাশ দিয়ে। অনেকের একদম পুরোপুরি ব্যাল্ডও হয়ে যায়, এরকম অনেকেও আছে। মহিলা তো নর্মালি টাক হয় না, মহিলাদেরও সমস্যা আছে। না, মহিলাদের শরীরেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন থাকে না, এই কথাটা টোটালি ভুল। মহিলাদের বডিতেও আমি বলি, মহিলাদের টেস্টোস্টেরন লেভেল যদি বেড়ে যায়, তাদের হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট কম হবে, তারপরে তাদের দেখা যায় যে ফেশিয়াল হেয়ার আসবে। অনেকের আসে না, এই যে নাই যে টেস্টোস্টেরন, তো বলতে পারি না, অনেকেরই দাঁড়িয়ে আছে, এমন আছে পুরো বড় দাঁড়িয়েও আছে, এরকম অনেকে। এবার এটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল সমস্যা। এই পিসিওএস এর সমস্যা হইলেও কিন্তু টেস্টোস্টেরন বেড়ে যায়। ওই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা বলি পিসিওএস, অনেক মহিলাদেরই পিসিওএস আছে। উনি একটা রিপোর্ট দেখাইছিল মনে হয়, ওটা তো মনে হয় পিসিওএস ছিল একটা মহিলা, আমার খেয়াল নেই এখন। তো পিসিওএস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু বডিতে অটোমেটিক্যালি যে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাবে মহিলাদের, যেটা একদমই হওয়া উচিত না। এনা আপনার মধ্যে যদি প্রোজেস্টেরন বেড়ে যায়, আপনি তো হাসাহাসি করলেন, তখন কী হবে? আপনার কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে মানে মহিলাদের যা হওয়ার কথা, আমাদের মধ্যে তা হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের মধ্যে জরায়ু ডরায় চলে আসবে, এরকম ভয় পাওয়ার কিছু নাই যে প্রোজেস্টেরন বেশি থাকার কারণে কেন আবার জরায়ু ডেভেলপ হয়ে গেল, বিষয়টা তা না। বিষয়টা হলো আপনার দেখা গেল যে ছোটোবেলা থেকে যদি প্রোজেস্টেরন লেভেল বাড়ে, আপনার টেস্টিস জন্মাবে না, টেস্টিস হবে না। তো এটা হাসাহাসি করার কিছু নেই, এগুলো আসলে খুব অ্যাটিপিক্যাল সমস্যা। এই যে আমরা যে থার্ড জেন্ডার বলি, হারমোফ্রাইড যারা, এদের হচ্ছে কি হয় নর্মালি, এদের হচ্ছে গোনাডাল ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না। দেখা যায় অনেকের ব্রেস্ট আছে, কিন্তু দেখা যায় নিচে টেস্টিসও হয়ে গেছে, মানে আমাদের টেস্টিসও হয়ে গেছে। এই থার্ড জেন্ডারদের ম্যাক্সিমাম রাস্তায় যারা ঘুরে বেড়ায়, এরা একদম টোটালি বানানো, ফেক ট্রান্সজেন্ডার। থার্ড জেন্ডার যারা হ্যাঁ, এখন যদি হতে চায়, মানে আপনার সেক্স যদি চেঞ্জ করতে চায়, জেন্ডার চেঞ্জ করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা কি করতে পারে, বাইরে থেকে টেস্টোস্টেরন, মহিলারা টেস্টোস্টেরন নিয়ে নিতে পারে, অথবা পুরুষ যদি হয়, ম্যাক্সিমাম পুরুষরাই মহিলা হয়, সেক্ষেত্রে তারা কি নেয়, এস্ট্রোজেন, যেটা এটা হচ্ছে ইনজেক্টেবল নেয়, পুশ করে। তাহলে নিলে সে কি হয়, এটা অফ করে দেন, এটা অফ করে দেন, এটা ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ।